জিওলজিক্যাল টাইম স্কেল which generally deals with the historical evolution of our earth অর্থাৎ পৃথিবী জবে থেকে উৎপত্তি হয়, সূর্য থেকে ছিটকে এসে আমরা জানি যে পৃথিবী উৎপত্তি হয়েছে, অথবা পৃথিবী যেদিন জন্মদিন হয়েছে সেদিন থেকে শুরু করে টিল দ্য প্রেজেন্ট ডে। ওকে, পৃথিবীর জন্মের পর থেকে তা আজকের দিন পর্যন্ত অনেকগুলো স্টেজ বা অনেকগুলো টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে পার হয়ে কিন্তু আমাদের পৃথিবী আজকের এই অবস্থায় পৌঁছেছে। অর্থাৎ পৃথিবীর একটা মানুষের জীবনে যেমন দেখতে পাই আমরা যে নানা টানাপোড়েন আসে, জন্মের পর থেকেই আমরা যেমন শিক্ষাক্ষেত্রে ভালো মার্কস পাই, অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে কলেজে চান্স পাচ্ছি, ইভেন অনেকে ইউজিপিজিতে গোল্ড মেডেলিস্টও পেয়েছে, বাট চাকরি পরীক্ষা বসার সময় দেখছি অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক দিন খাটাখাটনি করেও কোনো চাকরি হচ্ছে না। অনেকের দেখা যায় যে টাকা পয়সা অনেকে ইনকাম করছে, সাকসেসফুলি একটা জব পেয়েছে, বাট বাড়িতে অশান্তি, বউ ছেড়ে চলে যাচ্ছে। তো এরকম অনেক সমস্যা কিন্তু আমাদের এক একটা মানুষের জীবনে আসে। ঠিক তেমনই আমাদের যদি পৃথিবীর ইতিহাসটা দেখি, পৃথিবীর ইতিহাসেও কিন্তু দেখতে পাবো আমরা অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আমাদের পৃথিবী বা এই ধরতিমা গিয়েছেন। কেমন, তার মধ্যে যদি কয়েকটা এক্সাম্পল বলি, যেমন পৃথিবীতে আমরা জানি এক সময় আমাদের গোটা কন্টিনেন্টসগুলো, যতগুলো কন্টিনেন্ট ছিল একসঙ্গে ছিল, অর্থাৎ প্যানজিয়ার ফর্মেশনে ছিল। আবার এরা ধীরে 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 সরে গিয়ে একে অপরের থেকে দূরে সরে গিয়ে আজকের এই বর্তমান অবস্থাতে এসছে। তাহলে নির্দিষ্ট একটা সময়ে এই ঘটনাটি ঘটেছে। কোনো এক সময় যেমন নতুন জীবের উৎপত্তি ঘটেছে। আমরা যদি দেখি ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের আগে থেকে শুরু করে আমাদের মাইক্রো অর্গানিজমসগুলো তৈরি হয়েছিল, ধীরে ধীরে মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি হলো ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে। পরবর্তীতে রেপটাইলস আসলো, আগে ফিশ আসলো, দেন রেপটাইল আসলো, ম্যামেলস আসলো, এমনকি জীবের মধ্যে ভ্যারাইটি তৈরি হলো। যেমন দেখতে পাই যে পৃথিবীতে জীবের ভ্যারাইটি তৈরি হচ্ছে বা নতুন নতুন জীবের উৎপত্তি হচ্ছে। ঠিক তেমনই কিন্তু অন্যদিকে মাস এক্সটিংকশন, আমরা যদি দেখি মাস এক্সটিংকশন কথার অর্থ কি? মাস এক্সটিংকশন কথার অর্থ হলো ব্যাপক হারে বিলুপ্তি। এই মাস এক্সটিংকশনের ঘটনাও কিন্তু আমরা দেখতে পাই। যেমন আমরা দেখবো যে ক্রিটিসিয়াস পিরিয়ডে ডাইনোসররা হঠাৎ করেই কি হয়ে যায়, বিকজ অফ দ্য মিটিওর কলিশন উইথ আওয়ার আর্থ, মিটিওর যেহেতু প্রচুর পরিমাণে আমাদের পৃথিবীতে আসে, তারা ধ্বংস হয়ে যায়। তো এরকম ভাঙা গড়ার খেলা কিন্তু পৃথিবীতে চলেই আসছে। ঠিক আছে, পৃথিবী যেদিন জন্ম হয় তার থেকে এরকম কখনো বা পৃথিবী নতুন করে জন্ম নিয়েছে নতুন জীবের, কখনো সেই জীবগুলোকে ধ্বংস করেছে। যেমন ডাইনোসররা যদি দেখি ক্রিটিসিয়াস যুগে ধ্বংস হয় আর তাদের শুরু হয় ট্রিয়াসিক যুগে। ওকে, আবার যদি দেখি পৃথিবীতে কখনো আইস দিয়ে কভার্ড হয়ে গিয়েছিল, অর্থাৎ গ্লাসিয়াল এজে, আইস এজ বা গ্লাসিয়াল এজ তৈরি হয়েছিল আমাদের পৃথিবীতে। আবার কখনো দেখা যায় যে প্রচুর ভলকানিজম অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে পৃথিবীর টেম্পারেচার বাড়িয়ে দিয়েছিল। তো এরকম পৃথিবীর ঘটনা যদি দেখি বা পৃথিবীর যে ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো কিন্তু এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। অর্থাৎ এরকম বেশ কয়েকটি স্টেজের মধ্যে দিয়ে বা ইউনিটস অফ টাইমের মধ্যে দিয়ে আমাদের পৃথিবীর ইভলিউশন হয়েছে, আজকের এই অবস্থায় আমরা এসেছি। ঠিক আছে, তো এই স্টেজগুলো কি তা আমরা জেনারেলি ইন জিওলজিক্যাল টাইম স্কেলে আলোচনা করি হায়ারার্কিক্যাল অর্ডারে বা সিকোয়েন্সিয়াল অর্ডারে। কোন স্টেজের পরে কোন স্টেজ আসলো, কোন জীবের পরে কোন জীবের উৎপন্ন হলো, কোন জীব হঠাৎ করে মারা গেল, কোন আইসেজের পরে কোন আইসেজ আসলো, কী কারণে এসেছিল, প্রত্যেকটা ইন ডিটেলস তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো সবার আগে আমি তোমাদের বলে রাখি, যেমনটা তোমরা জানো যে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের জিওগ্রাফির বিভিন্ন ইম্পর্ট্যান্ট এবং কি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করে থাকি। স্পেশালি যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে টিচিং রিক্রুটমেন্টের এক্সামগুলো রয়েছে তার জন্য। আমাদের স্টেট গভর্নমেন্টের যেমন রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে আমাদের এনভিএস, কেভিএস অ্যান্ড ইএমআরএস। এদের নোটিফিকেশন অলরেডি আমাদের কাছে চলে এসেছে, খুব শীঘ্রই নিশ্চয়ই এদের কিন্তু रिक्रूटमेंट शुरू हो जाए। इसके साथ जो लोग बीपीएससी यानी कि बिहार के पब्लिक सर्विस कमीशन के जो टायरी फॉर अपकमिंग एग्ज़ाम जो होने वाला है उसके लिए प्रिपरेशन ले रहे हो, उन लोगों के लिए भी ये क्लास बहुत ही फ़ायदेमंद होने वाला है। तो I will request to all of you to subscribe this channel to get such kind of regular videos. Okay, so চলো শুরু করি আজকে যে ক্লাস। দেখো আমি অলরেডি তোমাদের সঙ্গে দুটো ক্লাস কিন্তু এই আমাদের যে লেকচার সিরিজ শুরু করেছিলাম তাতে দুটো ক্লাস আমি অলরেডি আপলোড করেছি, যেখানে আমি তোমাদের সঙ্গে যে আলোচনা করেছি বিগ ব্যাং থিওরি অর্থাৎ পৃথিবীর উৎপত্তি কীভাবে হয়েছে। তার মধ্যে মোস্ট সায়েন্টিফিক থিওরি আমি যদি বলি সেটা বিগ ব্যাং থিওরি আমার মনে হচ্ছে পার্সোনালি মোস্ট সায়েন্টিফিক এবং যার প্রুফস পর্যন্ত কিন্তু রয়েছে। তাহলে মোস্ট সায়েন্টিফিক থিওরি অ্যাবাউট দ্য অরিজিন অফ আর্থ উই হ্যাভ অলরেডি ডিসকাসড। ইফ ইউ হ্যাভ নট ওয়াচ দ্যাট আই উইল রিকোয়েস্ট ইউ অ্যাগেইন to watch that, okay, because
আমার মনে হয় যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যদি কেউ এক্সপ্লেন করে থাকে বিগ ব্যাং থিওরিটি, সেটা আমাদের এই চ্যানেলেই কিন্তু রয়েছে। তোমরা অবশ্যই কেউ যদি না দেখো অবশ্যই সেটা দেখবে। 5টা স্টেজে ভাগ করে নিয়ে আমি কিন্তু সেটাকে আলোচনা করেছি, যাতে তোমাদের কাছে সহজেই সেটা গ্রহণযোগ্য হয়। নেক্সট আমি তোমাদের অল মডার্ন থিওরিস অ্যাবাউট দ্য অরিজিন অফ দিস ইউনিভার্স নিয়েও কিন্তু আলোচনা করেছি। এই কি বিগ ব্যাং থিওরি ছাড়াও আলাদা যেসব সায়েন্টিফিক থিওরি রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছি। তো আজকে আমরা যখন দেখছি যে এই পৃথিবী বা এই ইউনিভার্সের উৎপত্তি কীভাবে হলো, তারপরে আমাদের ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হলো যে পৃথিবীর বয়স কত। একটা আমরা আমার জন্ম হয়েছে যেমন আমি জন্ম হয়েছে কীভাবে সেটা তো এক্সপ্লেনেশন আমি দিলাম, বা বিগ ব্যাং থিওরি সেটা এক্সপ্লেন করেছে যে পৃথিবীর উৎপত্তি কীভাবে হয়েছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে আমার বয়স কত, আমার হিস্ট্রি কী হয়েছে লাইফে, আমি কি জীবনে করেছি, তারপরে তো আমার ভবিষ্যৎ ডিপেন্ড করছে। অর্থাৎ আমি জীবনে যে ঘটনাগুলো ঘটেছি বা আমি যে অ্যাচিভমেন্টগুলো আমার লাইফে অ্যাচিভ করেছি সেগুলো তো আমার ফিউচারকে বলবে, তাই না? সেগুলোই আমার ফিউচার দেখাবে, নিয়ার ফিউচারে আমার কী হবে। তো ঠিক তেমনই আমরা কিন্তু এই পৃথিবীর ইতিহাসকে আজকে জানবো। ওকে, সো আজকের যে ক্লাস I will tell you that this is the most structured class you have ever seen in YouTube about the geological time scale. আমি এই ক্লাসটিকে স্ট্রাকচার্ড ওয়েতে রেখেছি। স্ট্রাকচার্ড ওয়ে বলতে কেমন বলছি আমি? স্ট্রাকচার্ড ওয়ে বলার কারণ একটাই যে তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো যে জিওলজিক্যাল টাইম স্কেল এমন একটি সাবজেক্ট টপিক আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির, যেটা কিন্তু সহজে আমাদের মাথায় ঢোকে না। बहुत बार पढ़ाई कर लिया भाई, लेकिन भेजे में घुसता ही नहीं ये जियोलॉजिकल टाइम स्केल, है ना। আবার যদি কেউ অনেকক্ষণ পড়াশোনা করার পরে মাথায় ঢুকিয়েও নিল, তারপরে দেখবে কি যে বেশি দিন মনে রাখতে পারছে না। 2 মাস পরে আমি ভুলে গেছি যে কার্বনিফেরাস যুগ কত সালে বা কত বছর আগে উৎপন্ন হয়েছিল, ক্যাম্ব্রিয়ান পিরিয়ড কবে হয়েছিল, এগুলো কোয়েশ্চেন আমাদের নিজেরই মনে থাকে না। ওকে, আমার সঙ্গেও তাই হয়েছিল। বাট আই হ্যাভ চেঞ্জ মাই স্ট্র্যাটেজি। I have changed my strategy from that traditional way of study to a structured way. ওকে, ট্রেডিশনালি যেভাবে আমরা পড়েছিলাম সেইভাবে তুমি স্বাধীন সিংহের বইটা খুলে খেয়ে নাও, তোমার কিন্তু মনে থাকবে না। বাট আজকের এই ক্লাসটা যদি তুমি উইদাউট স্কিপে দেখো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি আফটার কমপ্লিটিং দিং ক্লাস ইউ ক্যান অ্যান্সার ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন উইথ 100% অ্যাকুরেসি। একদম ঠিক যেমন S-400 আমাদের মিসাইল লঞ্চারটা ছিল, একেবারে গিয়ে টার্গেটে গিয়ে হিট করে, ঠিক তেমনই তোমরা কিন্তু 100% গ্যারেন্টি আমি দিচ্ছি প্রথমেই যে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে পারবে। সেই জন্য আমি বলছি আমাদের এই ক্লাসটি কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে আমি নিব। ওকে, এবার দেখবে জিওলজিক্যাল টাইম স্কেলে এই সমস্যাগুলো তো রয়েছে, বেশি দিন মাথায় থাকে না, আবার সহজে মাথাও ঢোকে না। আবার দেখবে পরীক্ষা, যে কোনো পরীক্ষায় তুমি যাও 2 থেকে 1টা কোয়েশ্চেন কিন্তু থাকেই। এই জিওলজিক্যাল টাইম স্কেল একে তো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার রেসপেক্টে, এক্সাম পয়েন্টের ভিউ থেকে, আবার অন্যদিকে মাথায় ঢোকে না। সেই সমস্যা সমাধান করার জন্যই আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের এই ক্লাসটা তোমরা যদি কন্টিনিউ দেখো, আই এম শিওর যে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে। আমি আমার ক্লাসটাকে স্ট্রাকচার্ড ওয়েতে কেন বলছি, প্রথমে আমি তোমাদের সঙ্গে এই জিওলজিক্যাল টাইম স্কেলের বেসিক কনসেপ্টটা দেবো। অর্থাৎ তোমাদের মনে হতে পারে যে একটু গল্প বেশি হয়ে যাচ্ছে, বাট বেসিক কনসেপ্ট তোমাদের যদি জানতে হয়, ফ্রম বেসিক টু অ্যাডভান্স লেভেল যদি তোমরা জানতে চাও, তাহলে কিন্তু তোমাদের বেসিক থেকে শুরু করতে হবে যদি ডিটেলসে তোমরা জানবো। তো বেসিক কনসেপ্টে আমরা জানবো, দেখো কী কী বিষয় আমরা এখানে জানবো যে এই যে টার্মসটা রয়েছে জিওলজিক্যাল টাইম স্কেল, এই টার্মটা কোথা থেকে উৎপন্ন হয়েছে এবং এই টার্মটার এক্সপ্লেনেশন আমরা ডিটেলসে জানবো। সঙ্গে সঙ্গে আমরা জানবো যে এর ডেফিনেশন কী রয়েছে, জিওলজিক্যাল টাইম স্কেলের একটা পারফেক্ট ডেফিনেশন আমরা জানবো। সঙ্গে সঙ্গে আমরা এই জিওলজিক্যাল টাইম স্কেলের ইম্পর্টেন্স কী, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জিওলজিক্যাল টাইম স্কেল ইন জিওগ্রাফি। একজন জিওগ্রাফি স্টুডেন্টের ক্ষেত্রে জিওলজিক্যাল টাইম স্কেলের ইম্পর্টেন্সই বা কতটা। থার্ডলি আই উইল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট দ্য নিউমনিক্স। ইউজিং নিউমনিক্স আমি কিন্তু তোমাদের যে জিওলজিক্যালের পিরিয়ডগুলো রয়েছে, এরাগুলো রয়েছে, এপোজগুলো রয়েছে, সেগুলো নিয়ে ইউজিং নিউমনিক্স অ্যান্ড টেকনিক্স, তোমরা যেটা বলো, তোমাদের যেটা সমস্যা হয় যে আমরা এমনভাবে পড়ি যে মনে থাকে না, তাহলে আমি তোমাদের নিউমনিক ইউজ করবো, এমনকি টেকনিক্স ইউজ করে আমি তোমার সঙ্গে এমনভাবে আলোচনা করব তুমি এক ঝটকায় বলে দিতে পারবে যে কার্বনিফেরাস কত বছর আগে আমাদের পৃথিবীতে হয়েছিল। অ্যাবাউট 350 ইয়ার্স
মিলিয়ন ইয়ার হয়ে গেছে। তুমি এক ঝটকায় বলে দিতে পারো ট্রিয়াসিক যুগ কত সালে, কত বছর আগে আমাদের পৃথিবীতে হয়েছিল। ঠিক আছে, আমি গ্যারেন্টি সহকারে বলছি, এটা তুমি নিজেই কিন্তু বলতে পারবে। এবারে চলে আসবো আমরা কিছু কোশ্চেন্স নিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে এখানে আমি আলোচনা করব, স্ট্রাকচার ওয়েতে যে বলছি ভিডিওটা, সেখানে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করছি, সেটা হলো যে এক্সাম পয়েন্ট অফ ভিউ এক্সপ্লেনেশন। অর্থাৎ এক্সামের বাইরে যেসব আলোচনা, সেগুলো একদমই আলোচনা আমরা করব না। এক্সামে যে কোশ্চেনগুলো আসবে সেই রিলেটেড আলোচনাই করব, যাতে তোমাদের এক্সট্রা বার্ডেন এটা না হয়ে যায়। এক্সাম রিলেটেড explanation. Okay, next, and the fifth point, after completing the class I will keep few questions for you so that you can self evaluate yourself দিয়ে আমি কতটা বুঝতে পারলাম। সে যে এত বড় বড় কথা বলে গেলেন, আদৌ কি সত্যি আমি এইটা এক তুক্কায় বলে দিতে পারছি যে হ্যাঁ এত বছর আগে কার্বনিফেরাস পিরিয়ড হয়েছিল, এত বছর আগে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড শুরু হয়েছিল, এক তুক্কায় বলতে পারছো কিনা সেটার জন্য আমি কিন্তু কোশ্চেনও রেখেছি অ্যাট দ্য এন্ড অফ দিস ক্লাস। ওকে, যদি ক্লাসটি অনেক বড় হয়ে যায় তাহলে আমরা কিন্তু চেষ্টা করব দুটো ক্লাস করার, অর্থাৎ 1 to 3 পয়েন্ট পর্যন্ত, 1 থেকে 3 পয়েন্ট পর্যন্ত আমরা একটা ক্লাস নেব। পরবর্তীতে এক্সাম রিলেটেড যে এক্সপ্লেনেশন, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। গোটা ভিডিওটার বলতে পারবো গোটা ক্লাসটা যদি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হয়, দ্যাট ইজ দ্য এক্সাম রিলেটেড এক্সপ্লেনেশন। ওকে, এই পার্টটি এবং কোশ্চেনগুলো আমরা কিন্তু পরের পার্টে আলোচনা করব। সো নেক্সট চলে আসি, উইদাউট এনি ফার্দার ডিসকাশন আমরা চলে আসি প্রথম যে কথাটা বলেছিলাম, যে জিওলজিক্যাল টাইম স্কেল। এই টার্মটাকে আমরা জানবো ভালো করে। জিওলজিক্যাল টাইম স্কেল, দেখো আমরা তো একে জিওগ্রাফার, উই ডিল উইথ জিওগ্রাফি, অন্যদিকে আমরা পড়ছি কি হিস্টোরিক্যাল ইভলিউশন অফ আওয়ার আর্থ, হিস্টোরিক্যাল ইভলিউশন অফ আওয়ার আর্থ। ঠিক আছে, একে তো আমরা জিওগ্রাফি নিয়ে পড়ছি, অন্যদিকে এটা হিস্টোরিক্যাল ইভলিউশন অফ আর্থের হিস্ট্রি নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে জিওলজি আসলো কি করে ভাই? টপিকটার নাম তো এমন হওয়া উচিত ছিল যে হিস্টোরিক্যাল ইভলিউশন অফ আওয়ার আর্থ বা জিওগ্রাফিক্যাল স্কেল, জিওগ্রাফিক্যাল টাইম স্কেল হওয়া উচিত ছিল, তাই না? এমন হওয়া উচিত ছিল নামটা, বাট আমরা পড়ছি কি জিওলজিক্যাল টাইম স্কেল। যেমনটা আমরা জানি যে জিওলজি টোটালটাই একটা আলাদা ডিসিপ্লিন, জিওগ্রাফির থেকে আলাদা একটা ডিসিপ্লিন, তার আলোচনার ক্ষেত্র টোটালটাই আলাদা, তাই না? যদি জিওলজিরই যে এটা যদি টাইম স্কেলটা জিওলজির হয়, অথবা ওই সাবজেক্টেরই যদি এটা আলোচনার বিষয়, তাহলে আমরা জিওগ্রাফিতে কেন পড়ছি? এরকম কোয়েশ্চেন কিন্তু অ্যারাইজ হতেই পারে। তাহলে আমরা যে বিষয়টি জানবো যে কেন আমরা এই জিওলজিক্যাল টাইম স্কেল বলছি, এটাকে জিওগ্রাফিক্যাল টাইম স্কেল বলাটা বেটার হতো, তাহলে আমাদের ক্রেডিট পেতাম আমরা, তাই না? আমাদের নামে থাকতো। এইবার আমরা যদি দেখি যে কেন এটার নাম জিওলজিক্যাল টাইম স্কেল দেওয়া হয়েছে, তাহলে অ্যান্সারটা কিন্তু ভীষণ সিম্পল। কারণ যে এভিডেন্সগুলো আমরা পেয়েছি, যে প্রমাণগুলোর ভিত্তিতে আমরা আর্থের হিস্ট্রিকে ডিভাইড করেছি, সেটা কিন্তু এরকম। তোমরা দেখো, যদি আমরা আমাদের এই ধরতিমাকে বলি বা পৃথিবীকে বলি যে মা তোমার পৃথিবীতে বা তোমার হিস্ট্রি কি? কারণ পৃথিবী আমরা জানি অ্যাবাউট 4.6 বিলিয়ন ইয়ার্সে হয়েছে। ওকে, 4.6 বিলিয়ন ইয়ার এগোতে কিন্তু আমাদের পৃথিবীর উৎপত্তি হয়েছে। সেই জায়গায় মডার্ন ম্যানের কথা যদি বলি, আমরা যে ম্যান রয়েছি, এই মডার্ন ম্যানের যদি উৎপত্তির কথা বলি, তাহলে এই মডার্ন ম্যান উৎপত্তি হচ্ছে খুব বেশি হলে অ্যাবাউট 12,000 ইয়ার্স এগো। এখন 2025 চলছে, তার আগে প্রায় 10,000 বছর ভাবতে পারো যেখানে মডার্ন ম্যান এসেছে। ওকে, তাহলে মডার্ন ম্যানের উৎপত্তি হয়েছে 12,000 বছর আগে, আর পৃথিবীর বয়স হচ্ছে 4.6 বিলিয়ন ইয়ার এগো। তাহলে এবার তোমার প্রশ্ন হতেই পারে যে আমরা কি করে জানবো এত পুরনো হিস্ট্রি? মানুষের উৎপত্তি তো এত পরে হয়েছে, তাহলে আমরা কি করে জানবো পৃথিবীর হিস্ট্রি, পৃথিবীতে কি হয়েছিল? এইবারে পৃথিবীর হিস্ট্রি তাহলে আমরা কি করে জানবো? যেমনটা তোমাকে যদি বলা হয় যে তোমার ঠাকুরদার বাবা কি করে, বাবার হিস্ট্রি কী ছিল সেটা একটু বলো, তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে না।
যে আমার ঠাকুরদার বাবার হিস্ট্রি কী ছিল, সে জমিদার ছিল নাকি ফকির ছিল নাকি সে কোনো মুখিয়া টুখিয়া ছিল আমাদের গ্রামের, সেটা হিস্ট্রি বলা সম্ভব নয়। বাট আমরা যদি পৃথিবীকে বলি, হে ধরতি মা তুমি তোমার হিস্ট্রি বলো, তোমার সঙ্গে কি কি হয়েছে তোমার ইতিহাসে, তাহলে মা কিন্তু আমাদের সহজেই আমাদেরকে বলে দেবে, সহজেই আমাদের মা আমাদেরকে বলে দেবে। কেন বলে দেবে? কারণ আওয়ার আর্থ মাদার ইজ স্টিল এলাইভ। আমার ঠাকুরদার বাবা সে তো মরে গেছে, বাট আমাদের পৃথিবী কিন্তু স্টিল এলাইভ রয়েছে। সে এই ধরতিমা বেঁচে থেকে আমাদের পৃথিবীতে প্রায় কয়েকশো কোটি জীবকে লালন পালন করছে, তাদেরকে খাইয়ে দাইয়ে আমাদের মতো লোকে খাইয়ে দাইয়ে কিন্তু ভরণ পোষণ করিয়ে বাঁচিয়ে রেখেছে। তার মানে কি আমাদের মা এখনো বেঁচে রয়েছে। আমাদের মাকে যদি আমরা জিজ্ঞাসা করলে অবশ্যই আমাদেরকে উত্তর দেবে কি দেবে না? অবশ্যই উত্তর দেবে। এবার মা বলবে কি যে বাবা তোমরা আমার চেহারা দেখে বুঝতে পারছো না আমার ইতিহাস কি? চেহারা অর্থাৎ বাহিরের ত্বক, চামড়া, এই চামড়া দেখলেই তোমরা বলতে পারবে। এবার চামড়াটা কে দেখবে? চামড়া দেখার দায়িত্ব কার? নিশ্চয়ই জিওগ্রাফির আলোচনার বিষয় না চামড়ার। আমরা এই পৃথিবীর ত্বকের বাইরে কি রয়েছে, কি ধরনের ভূমিরূপ রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। এবার আমরা বলছি যে আমরা তো জিওগ্রাফার মা, আমরা তো পৃথিবীর বাইরের বিষয়টা নিয়ে আলোচনা করে থাকি। এবার পৃথিবীর ত্বকের ভেতরে অর্থাৎ পৃথিবীর অপারেশন কে করে, পৃথিবীর ত্বকের অপারেশন কে করে, সেটা করে জিওলজিস্টরা। তার কি করে? পৃথিবীর যে উপরের লেয়ারটি রয়েছে যাকে আমরা লিথোস্ফিয়ার বলে থাকি, তাই না? লিথোস্ফিয়ার বা এটাকে আমরা ক্রাস্টও বলে থাকি। ক্রাস্ট পৃথিবীর যে তিনটে লেয়ার, সবচেয়ে বাইরের যেটা লেয়ার সেটা হলো আমাদের আর্থ ক্রাস্ট। এই আর্থ ক্রাস্টকে যদি অপারেশন করতে দেওয়া হয়, কারা অপারেশন করে এই আর্থ ক্রাস্টে? সেটা হলো জিওলজিস্টরা এর অপারেশন করে দেখতে পায় যে এখানে কি রয়েছে, রক্স রয়েছে, এখানে রয়েছে মিনারেলস। আমরা জানি মিনারেলস থেকে রক্সের উৎপত্তি হয়। এখানে রয়েছে ফসিলস, বিভিন্ন পাললিক শিলার অভ্যন্তরে বিভিন্ন জীবের দেহবশেষ চাপা পড়ে ফসিলস তৈরি হয়, ফসিলস রয়েছে, রাইট? তাহলে রক, মিনারেল, ফসিলস। রক যেখানে স্টাডি করা হয় তাকে পেট্রোলজি বলে, মিনারেল যেখানে স্টাডি করা হয় মিনারেলজি বলে। অর্থাৎ এগুলা অপারেশন করে পৃথিবীর যে ত্বক রয়েছে, এই ধরতিমায়ের যে ত্বক তার ভেতরে অপারেশন করে যদি দেখা যায় তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু খুব ফিরে পাবো, রাইট? এগুলোর যদি আমরা স্টাডি করি, যেমন রকের যদি স্টাডি করি, রকের যদি আমরা কার্বন ডেটিং করে থাকি, তাহলে আমরা বুঝতে পেরে যাব যে কত বছর পুরনো রক আমাদের এই পৃথিবীতে রয়েছে, ঠিক আছে না? আমরা যদি মিনারেলসগুলো দেখি, বিভিন্ন যে লোহা, তামা, নিকেল, ম্যাঙ্গানিজ, যত মিনারেলস আমাদের পৃথিবীর অভ্যন্তরে রয়েছে সেগুলোর কার্বন ডেটিং যদি করি তাহলে আমরা নিশ্চয়ই বুঝে যাবো যে এই মিনারেলসগুলো কত বছর আগে পুরনো হয়েছে। এইবার আমাদের পৃথিবীতে তো অনেক সময় অনেক জীব ছিল, আমি যেমনটা বললাম বিভিন্ন সময় বিভিন্ন জীবের কিন্তু উদ্বোধন হয়েছে, পৃথিবীতে জন্ম নিয়েছে। তাহলে সেই জীবগুলোর যখন মরে তাদের যে দেহাবশেষ চাপা পড়ে যায়, দেখো এখানে বেশ কয়েকটা এভিডেন্স আমি দেখেছি। যেমনটা আমি বলেছিলাম এভিডেন্স কী রয়েছে, জিওলজিক্যাল টাইম স্কেল যে তৈরি করেছে এর তো কিছু সায়েন্টিফিক এভিডেন্স দরকার। সেই এভিডেন্সগুলো কী? আচ্ছা এখানে একটা কথা বলে দিই তোমাদেরকে। তাহলে জিওলজিক্যাল টাইম স্কেল কেন বলছি আমরা এটাকে বুঝতে পেরেছি নিশ্চয়ই, যেহেতু এই কাজটাই কার? জিওগ্রাফারদের কাজ নয়। জিওগ্রাফাররা পৃথিবীর উপরে কোন ভূমিরূপ রয়েছে, কীভাবে উৎপন্ন হয়েছে, কেন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে। পৃথিবীর ত্বকে বা পৃথিবী বলতে পারি ওই ধরতিমায়ের অপারেশন কে করবে? সেটা করবে জিওলজিস্টরা। তাই যেহেতু তারা নিজেরা এই কাজটা করেছে তাই নিজের ডিপার্টমেন্টের নামে ওরা কিন্তু তাদের স্কেলটা করে নিয়েছে, ফুল ক্রেডিট নিয়েছে, 100% ক্রেডিট নিয়েছে। আর্থের ইভলিউশন না বলে, হিস্টোরিক্যাল ইভলিউশন না বলে তারা জিওলজিক্যাল টাইম স্কেল বলে দিয়েছে। ভাবো, কেউ চান্স ছাড়ে না, কিন্তু একটু চান্স পেলেই ক্রেডিট নিয়ে নেয়। সো এইবারে দেখি কি এভিডেন্স। ওই যে জিওলজিস্টরা যে এই স্কেলটা বানালো, পৃথিবীর হিস্ট্রি স্কেলটা, তাদেরকে বিভিন্ন পার্টে ভাগ করলো বা বিভিন্ন এরিয়ায় ভাগ করে দিল, সেই ভাগগুলো কিসের উপর ভিত্তি করে করলো? তাহলে বেশ কয়েকটি এভিডেন্স তারা পেয়েছে। কিসের এভিডেন্স পেয়েছে? তারা দেখলো যে ফরমেশন অফ ডিফারেন্ট মাউন্টেন্স। আজকে যদি আমরা দেখি, আমাদের ভারতেরই কথা ভাবছি, পৃথিবীর কথা বাদ দাও, হিমালয়ে যদি দেখি ভারতের মধ্যে সবচেয়ে নতুন যদি কোনো পর্বত থাকে সেটা হলো হিমালয়। আর সবচেয়ে পুরনো যদি হিমালয় পর্বত দেখে থাকি সেটা হলো আরাবল্লী পর্বত।
তাই না, যেটাকে আমরা ক্ষয়জাত পর্বত বলে থাকি। এই আরাবল্লী পর্বতে যদি আমরা কার্বন ডেটিং করি সেখানকার রোগগুলোর, তাহলে দেখতেও পাবো প্রায় 2 বিলিয়ন ইয়ার এগোতে কিন্তু আমাদের এই আরাবল্লী পর্বতের উৎপত্তি ঘটেছিল। 2 বিলিয়ন, ভাবতে পারছো, 2 বিলিয়ন ইয়ার এগোতে আমাদের এই আরাবল্লী পর্বতের উৎপত্তি হয়েছে। আবার আমাদের পৃথিবীর আমাদের হিমালয়ের কথা যদি ভাবি, হিমালয় কিন্তু খুব বেশি হলে 660 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছে। এবং হিমালয়ের পরে আমাদের পৃথিবী তথা আমাদের ইন্ডিয়ায় আর কোনো পর্বত তৈরি হয়নি। অর্থাৎ টারশিয়ারি পিরিয়ডে যেসব মাউন্টেন্সগুলো তৈরি হয়েছে তারাই লেটেস্ট মাউন্টেন, এরপরে আর কোনো মাউন্টেন ফরমেশনের দেখতে পাওয়া যায় না। তাহলে আমরা বুঝতেই পারবো যে কোনো এক সময় এমন ছিল যখন আরাবল্লী পর্বত তৈরি হয়েছিল, তার তো একটা প্রসেস ছিল। তাহলে কারা সেটা আলোচনা করবে? জিওলজিস্টরা আলোচনা করবে। আরও কি আমরা এভিডেন্স পাই? ফসিলস অফ ডিফারেন্ট প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। দেখতে পাচ্ছি আমরা এখানে ফিশ, যার জটা কিন্তু অনেকটা বড়, যাকে আমরা বলি। তাহলে কার্বনিফেরাস পিরিয়ডের সময় যেসব মাছগুলো ছিল, অর্ডোভিশিয়ান পিরিয়ডে যেসব মাছগুলো ছিল, তাদের চোয়ালটা কিন্তু অনেক বড় ছিল। তাহলে এই ধরনের মাছ দেখতে পাই আমরা সেই সময়। এখনকার মাছগুলো অনেক ছুচুলো মুখ, তাই না? যত মডার্ন হচ্ছে তারাও কিন্তু শেপ পাল্টেছে। আমাদের যখন যত মডার্ন হচ্ছে আমরা নাক মুখ অনেক চোখা হচ্ছে, ঠিক তেমনি কিন্তু মাছগুলোরও শেপের পরিবর্তন এসেছিল। অন্যদিকে দেখো, এটা ডাইনোসর যে পৃথিবীতে ছিল সেটা আমরা বলতে পারবো না, একজন সাধারণ কমন মানুষ বলতে পারবে না। বাট এই যে জিওলজিস্ট ছিল বলেই তারা এই মাটি খনন করে তাদের কী পেয়েছে, ফসিলস পেয়েছে। তার ফলে আমরা জানতে পারছি যে হ্যাঁ, কোনো এক সময় কিন্তু আমাদের পৃথিবীতে এমন ছিল যে ডাইনোসররা রাজ করছে। আজকে কারা রাজ করছে? মানুষ রাজ করছে। কোনো এক সময় ডাইনোসররা রাজ করেছিল, কোনো এক সময় ফিশ বা মাছেরা রাজ করেছিল। এভাবে কিন্তু এই পৃথিবীকে অনেক জীব এসে রাজ করে যাচ্ছে। সেগুলো ধাপে ধাপে আমরা কিন্তু জানবো। ওকে, আরও এভিডেন্স কী পাই আমরা? কয়লা। দেখতে পাচ্ছ এখানে খনিতে একজন মানুষ কয়লা খনন করছেন। তাহলে যে কয়লাগুলো ফরমেশন হয়েছে, আমরা যদি দেখি আমাদের পৃথিবীতে 3 ধরনের বা বলে 3টা পিরিয়ডে, আমাদের গোটা পৃথিবীর হিস্ট্রি যদি দেখি 3টা পিরিয়ডে কিন্তু এই কয়লার ফরমেশন হয়েছে। প্রথমে হয়েছে আমাদের কার্বনিফেরাস পিরিয়ডে। কার্বনিফেরাস পিরিয়ডে আগে প্রথম গাছের উৎপন্ন হয়, যেহেতু আমরা জানি গাছ বা উদ্ভিদ চাপা পড়ে বা প্রাণীদেহ চাপা পড়েই এই কয়লার উৎপন্ন হয়। তাহলে কার্বনিফেরাস পিরিয়ডের আগে আমাদের রয়েছে ডেভোনিয়ান পিরিয়ড। সেই সময় কিন্তু ভার্টিকুলাস প্ল্যান্টস প্রথমবারের মতো দেখতে পাওয়া যায়, অর্থাৎ শাখা প্রশাখা কাণ্ড মূলযুক্ত গাছ প্রথম দেখতে পাওয়া যায় আমাদের কিন্তু ডেভোনিয়ান পিরিয়ডে। তার আগে কোনো গাছের সেরকম কোনো শাখা প্রশাখা ছিল না। তাই সেই সময়ের আগে আমরা কোল ফরমেশনের কোনো চিহ্ন দেখতে পাই না। ওকে, তাহলে এই কোল আমাদেরকে এভিডেন্স দিচ্ছে হ্যাঁ, আমাদের পৃথিবীতে কত বছর আগে গাছের উৎপন্ন হয়েছে, কোল দিয়ে দিচ্ছে তার প্রমাণ, তাই না? একইভাবে তোমরা দেখো এখানে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অফ আলফ্রেড ওয়েগনার 1912 সালে দিয়েছেন। আলফ্রেড ওয়েগনারও কি বলছেন যে পেনজিয়া এক সময় তো ছিল, অর্থাৎ প্রত্যেকটা ল্যান্ড যে রয়েছে বা প্রত্যেকটা যে কন্টিনেন্টস রয়েছে সেটা কিন্তু এক সময় এক জায়গা ছিল। সেই তার এস্টিমেশন অনুযায়ী কত বছর আগে সেটা অ্যাবাউট 350 মিলিয়ন ইয়ার এগোতে, অর্থাৎ কার্বনিফেরাস পিরিয়ডে এই ল্যান্ডমাসগুলো সবাই একসঙ্গে ছিল। এটার এস্টিমেশন এবং প্রুভও কিন্তু দিয়ে গেছেন আলফ্রেড ওয়েগনার। ওকে, তাহলে এটা আমাদের প্রুভ করছে যে পৃথিবীর হিস্ট্রি কেমন ছিল। সঙ্গে সঙ্গে আমাদের এখানে গ্ল্যাসিয়াল পিরিয়ড বা আইস এজ, যেমনটা আমরা বলি আইস এজ, আমাদের পৃথিবীতে এরকম 5 বার আইস এজ হয়েছে। 5 বার পৃথিবীতে গোটা পৃথিবী কিন্তু বরফে ঢাকে গিয়েছিল। ওকে, আবার ইন্টারগ্লাসিয়াল পিরিয়ড হয়েছে। কখনো আবার দেখা যাচ্ছে অনেক ভলকানিক অ্যাক্টিভিটিস হয়েছে, ভলকানিক হয়ে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে। কখনো একেবারে গোটা পৃথিবী আইসে ভরে গেছে। তাহলে আইসেজ হয়েছিল, অর্থাৎ গ্লেশিয়াল পিরিয়ড যখন তৈরি হয়েছিল তখন এই আইসগুলো যখন গলে গিয়ে তার মধ্যে সেডিমেন্ট লেগে থাকে, সেই সেডিমেন্টগুলো যখন পাথরের নিচে চাপা পড়ে তাকে টিলেট বলা হয়, TILLIT, টিলিট বলা হয়। ওকে, টিলিট ডিপোজিশন দেখে তাদেরকে অ্যানালাইসিস করে তাদের ডেটিং করে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের পৃথিবীতে কত বছর আগে আইসেজ উৎপন্ন হয়েছিল। একদম ডিটেলসে আমরা কিন্তু প্রত্যেকটি বিষয় আলোচনা করব। জাস্ট শুরু হলো এখন আমাদের আলোচনা। এবারে দেখো মাস এক্সটিংশন। এখানে দেখতে পাচ্ছ একটা ডাইনোসর কি করছে, প্রাণ ভয়ে ছুটে বেড়াচ্ছে। বিকজ পিছন দিক থেকে তার কি হচ্ছে, মিটিওরগুলো এসে ধাক্কা খাচ্ছে পৃথিবীতে। এমনকি মিটিওর ধাক্কা খেয়ে আমরা জানি এটার হিস্টোরি সম্বন্ধে, এই মিটিওর ধাক্কা খেয়ে একটা থিক ক্লাউড অফ ডাস্ট তৈরি হয়েছিল, ফলে পৃথিবীর টেম্পারেচার কমে গিয়েছিল। এরকম মাস এক্সটিংশনও কিন্তু আমাদের পৃথিবীতে 5 বারের মতো হয়েছে। মাস এক্সটিংশন, যার কথার অর্থ হলো ব্যাপক হারে বিলুপ্তিকরণ। মাস এক্সটিংশন বা ব্যাপক হারে বিলুপ্তিকরণ অফ
লাইফস। এরকম 5 বার আমাদের পৃথিবীতে হয়েছে যখন জীবগুলো কিন্তু একটা ঘটনার দ্বারা, একটা ইভেন্টের দ্বারাই প্রায় 80-90% জীব একই সঙ্গে মারা গেছে। যেমন ডাইনোসর একটা বড় এভিডেন্স। ডাইনোসররা ক্রিটিসিয়াস পিরিয়ডে কিন্তু হঠাৎ করেই তাদের নিশ্চিহ্ন হতে দেখা যায়। তাহলে এই সবগুলো বিষয় কিন্তু আমাদেরকে এভিডেন্স দেয় অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ আওয়ার আর্থ। যেটা কে রিভিল করেছে? যেহেতু জিওলজিস্টরা রিভিল করেছিলেন, তাই তারাই ক্রেডিট নিয়ে এই স্কেলটার নাম বা পৃথিবীর হিস্ট্রিটাকে তাদের নামে লিখে বলছেন যে জিওলজিক্যাল টাইম স্কেল। ওকে, আই হোপ এই বেসিক কনসেপ্ট অ্যাবাউট দি জিওলজিক্যাল টাইম স্কেল ক্লিয়ার। এখানে একবার তাহলে আমরা ডেফিনেশনটাও দেখে নিই। তা ডেফিনেশনটা কীভাবে বলবো আমরা? হোয়াট ইজ দি জিওলজিক্যাল টাইম স্কেল? দ্য জিওলজিক টাইম স্কেল ইজ এ হায়ারার্কিক্যাল ফ্রেমওয়ার্ক। অর্থাৎ ধাপে 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 কোন স্টেজের পরে কোন স্টেজ আসলো, কোন জীবের পরে কোন জীব আসলো, কোন আইসেজ পরে কোন আইসেজ আসলো, এই ধাপে ধাপে আমরা আলোচনা করব বিভিন্ন এরা, ইয়ন এবং এপোজ হিসাবে। তাহলে হায়ারার্কিক্যাল যে টাইম স্কেলটা রয়েছে আমাদের, দ্যাট ডিভাইডস আর্থ 4.6 বিলিয়ন ইয়ার এগোস হিস্ট্রি ইন্টু ডিফারেন্ট ইউনিট অফ টাইম। এই যে ইউনিট অফ টাইম যাকে আমরা এক একটা এরা বলে থাকি, ইউনিট অফ টাইম বা এরা, বিভিন্ন এরায় আমরা ভাগ করছি কাকে? এই পৃথিবীর হিস্ট্রিকে। কিসের উপর ভিত্তি করে? বেস অন দ্য সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য আর্থ। যখন যবে পৃথিবীতে বড় বড় পরিবর্তন আসছে, যেমন একটা বড় পরিবর্তনের কথা বললাম যে ডাইনোসররা একেবারে মারা গেল, আমরা দেখলাম যে হঠাৎ করে আইস এজ চলে আসলো পৃথিবীতে। এরকম বড় বড় সিগনিফিক্যান্ট চেঞ্জ যখন পৃথিবীতে এসেছে, তখন পৃথিবীর কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে, বা বলতে পারি পৃথিবীর হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা চেঞ্জ হয়েছে, একটা নতুন স্টেজ থেকে আরেকটা নতুন স্টেজে এসেছে। ওকে, তাহলে বেসড অন দ্য সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন দ্য আর্থ আমরা কি করতে পারি? আর্থের হিস্টোরিটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি, বা বেশ কয়েকটা স্টেজে ভাগ করতে পারি। ওকে, কি হিসাবে? ইয়ন হিসাবে, এপোজ হিসাবে, পিরিয়ড হিসাবে, এরা হিসাবে। অ্যান্ড দিস আর ডান বেসড অন জিওলজি। যেমনটা আমি বললাম, কিসের উপর ভিত্তি করে আমরা এই স্কেলটা বানিয়েছি? জিওলজিক্যাল টাইম স্কেল বেসড অন জিওলজি, অর্থাৎ পৃথিবীর মধ্যে থাকা পাথর, ফসিল এবং মিনারেলসের উপর ভিত্তি করে, এবং লাইফ ফর্মস, অর্থাৎ ফসিলগুলো থেকে, লাইফ ফর্মস থেকে তো আমরা ফসিল পেয়েছি পরবর্তীতে, সাচ এজ মাস এক্সটিংকশন, এটা আমি অলরেডি বললাম আর বলছি না, কন্টিনেন্টাল ড্রিফট অ্যান্ড মেজর ক্লাইমেটিক শিফট, যেমনটা আইস এজের কথা বললাম। তাহলে আমরা যে এভিডেন্সগুলোর কথা বললাম সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে অলরেডি। আই হোপ তোমাদের কাছে এর ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ পৃথিবীর 4.6 বিলিয়ন এগোতে জন্ম হয়ে আজকে যে পৌঁছেছে, এর মধ্যে আজকের যে অবস্থায় পৌঁছেছে, এই অবস্থায় পৌঁছানোর মধ্যে কিন্তু ওর সঙ্গে বা এই পৃথিবীর সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, বা মেজর চেঞ্জেস এসেছে, বা সিগনিফিক্যান্ট চেঞ্জেস এসেছে। এই সিগনিফিক্যান্ট চেঞ্জেসগুলোকে আমরা আলাদা আলাদা স্টেজ হিসাবে ভাগ করে আলোচনা করব, তাকেই আমরা বলবো জিওলজিক্যাল টাইম স্কেল। ওকে, এবারে আমরা যেমনটা বলেছিলাম যে ইম্পর্টেন্স নিয়েও আলোচনা কিন্তু আমরা করব। অর্থাৎ এই জিওলজিক্যাল টাইম স্কেল অ্যাজ এ জিওগ্রাফার, এই যদিও এটা জিওলজির পার্ট, একটা আমি বললাম না, প্রমাণও করিয়ে দিলাম যে জিওলজি পার্ট, তাহলে একটা জিওলজির বিষয় বা জিওলজিক্যাল টাইম স্কেল একজন জিওগ্রাফারের জন্য কেন ইম্পর্টেন্ট? আমরা যদি দেখি আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির যতগুলো পার্টস রয়েছে বা যতগুলো ব্রাঞ্চ রয়েছে, ক্লাইমেটোলজি বলো, জিওটেকটনিক্স বলো, বায়ো জিওগ্রাফি বলো, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বলো, প্রত্যেকটার ক্ষেত্রেই এর ইম্পর্টেন্সটা আমরা আলোচনা করি এবার। ইম্পর্টেন্স অফ আওয়ার জিওলজিক্যাল টাইম স্কেল। তাহলে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির যেসব ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে কিভাবে এটা ইম্পর্টেন্স ফেলে, বা এর ইম্পর্টেন্স কতটা ইন অল দ্য ব্রাঞ্চেস অফ আওয়ার ফিজিক্যাল জিওগ্রাফি। চলো দেখি কিভাবে এটা ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি জিওটেকটনিক দিয়ে শুরু করি। জিওটেকটনিকে আমরা আলোচনা করি যে কন্টিনেন্টাল ড্রিফট হয়েছে, অর্থাৎ ওই মহাদেশগুলো কোনো এক সময় একসঙ্গে অবস্থান করতো এবং ধীরে ধীরে এরা সরে গিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে। ওকে, তাহলে এই ঘটনাটা কবে ঘটেছে? যে মুভমেন্ট অফ দিস কন্টিনেন্টস হ্যাজ হ্যাপেন্ড হাউ মেনি ইয়ার্স এগো, এটা জানা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যদি দেখি পেনজিয়ার ফর্মেশন কিন্তু একবার হয়নি, একবার 700 মিলিয়ন বছর আগে হয়েছিল, অর্থাৎ ক্যাম্ব্রিয়ানের আগে, ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের আগে একবার পেনজিয়ার ফর্মেশন হয়েছিল। সেখান থেকে প্রত্যেকটা ল্যান্ডফর্ম সেপারেটেড হয় এবং সেপারেট হয়ে আবার তাদের কন্ট্রাকশন শুরু হয়। এবং আমরা জানি যে কার্বনিফেরাস পিরিয়ডে, অর্থাৎ অ্যাবাউট 350 বিলিয়ন ইয়ার্স এগোতে আবার তারা
কন্ট্রাক্টেড হয় এবং পেনজিয়ার ফর্মেশন করে। তাহলে এটা জানা ভীষণই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে পৃথিবীতে কত বছর আগে এই পেনজিয়ার ফর্মেশন হয়েছিল এবং তারা আজকের এই অবস্থানে রয়েছে, এবং কত বছর পরে আবারও এমন হতে পারে যে আবার এই পেনজিয়ার ফর্মেশন হচ্ছে। তাহলে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ নলেজফুল অ্যানিম্যাল ইন দিস আর্থ, এটা কিন্তু জানা ভীষণ দরকার, তাই না? যেহেতু আমরা ডোমিনেন্সি তৈরি করেছি এখন আর্থে, নলেজফুল একটা অ্যানিম্যাল, তাহলে এটা জানা ভীষণ দরকার যে আবার এই কন্টিনেন্টগুলো এক জায়গায় কবে আসবে, এবং সেই হিসাবে আমাদের অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করতে হবে, তাই না? বেঁচে তো থাকতে হবে এই পৃথিবীতে। আচ্ছা, এখানে একটা ডবল ও হয়ে গেছে। ওকে, তাহলে জিও টেকটনিকে এর ইম্পর্টেন্স আমরা দেখলাম, যে কন্টিনেন্ট কবে ড্রিফট হয়েছিল এবং কেন ড্রিফট হয়েছিল, আরও কবে হতে পারে সেটা জানার জন্য আমাদের কিন্তু এই জিওলজিক্যাল টাইম স্কেলটা ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ডলি, আমরা জানি যে এই জিও টেকটনিকের মধ্যেই মাউন্টেন ফর্মেশন, যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, মাউন্টেন ফর্মেশন, মাউন্টেন কবে ফর্মেশন হয়েছে, কোন মাউন্টেন, সেটা সম্বন্ধে জানতে গেলেও তাহলে আমাদের কিন্তু এই জিওলজিক্যাল টাইম স্কেলটা জানতে হবে। থার্ডলি, ক্লাইমেটোলজিতে আমরা যদি দেখি, ক্লাইমেটোলজি যেভাবে মানুষ ক্লাইমেটকে চেঞ্জ করছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাই কি না? তাহলে খুব রিসেন্টলি একটা মাস এক্সটিংশন হওয়ার কিন্তু চান্স রয়েছে। অনেক মানুষ হঠাৎ করে মরে যাবে, বা অনেক জীব একই সঙ্গে মারা যাবে, এরকম একটা এক্সপেকটেশন কিন্তু আমরা করতেই পারি। কেন? যেই হারে টেম্পারেচার আমাদের পৃথিবীতে বাড়ছে, এর আগের বছরে আমরা দেখেছিলাম রেকর্ড আমাদের ওই নর্থ বেঙ্গলে অ্যাবাউট 34 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু ছিল। 34 কি 42 ডিগ্রি টেম্পারেচার কিন্তু পৌঁছে গেছিলো আমাদের নর্থ বেঙ্গলে। সাউথ বেঙ্গলে কী হয়েছিল সেটা তোমরাই জানো। তাহলে ক্লাইমেটোলজিতে এই জিওলজিক্যাল টাইম স্কেল কিন্তু আমাদের এভিডেন্স দেয় যে বছরের পর বছর, বা বলতে পারি যে পৃথিবীর হিস্ট্রিতে অনেকবার এমন হয়েছে যে আইস এজ তৈরি হয়েছে, গোটা পৃথিবীটা ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, আইস দিয়ে কভার হয়ে গেছে। আবার মাঝখানে দেখতে পাবো ইন্টারগ্লাসিয়াল পিরিয়ড তৈরি হয়েছে, যেমন আমরা প্লেস্টোসিয়ান পিরিয়ডে দেখতে পাই। প্লেস্টোসিয়ান পিরিয়ডে প্রায় 4বার কিন্তু আইস এজ তৈরি হয় এবং 3বার ইন্টারগ্লাসিয়াল এজ তৈরি হয়, অর্থাৎ একবার ঠান্ডা হয়, গোটা পৃথিবী আইসে কভার হয়, আবার গরম ক্লাইমেট হয়, আবার ঠান্ডা ক্লাইমেট হয়, আবার একটা হট ক্লাইমেট তৈরি হয়। এভাবে কিন্তু ক্লাইমেটোলজিতেও আমরা এই জিওলজিক্যাল টাইম স্কেলকে কাজে লাগিয়ে বলতে পারবো, অ্যাটলিস্ট প্রেডিকশন করতে পারবো যে কত বছর পরে আবার হয়তো পৃথিবীতে মাস এক্সটেনশন হবে, বা আবার ওয়ার্ম ক্লাইমেট হবে, বা আবার আইসিস উৎপন্ন হবে। এটার আইডিয়া আমরা কিন্তু পেতে পারি ইফ ইউ নো দ্য জিওলজিক্যাল টাইম স্কেল। ওকে, নাও ইন বায়োজিওগ্রাফি, দেখো বায়োজিওগ্রাফিতেও দেখো যে কোন সময় কোন জীব উৎপন্ন হয়েছে। প্রথমে যদি দেখি ক্যাম্ব্রিয়ান যুগে, সেই সময় কিন্তু ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন হয়, হঠাৎ করে অনেকগুলো জীব জন্ম নেওয়া শুরু করে। এবার ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে প্রথমবার যদি বলি তাহলে মাছের উৎপত্তি হয়। ওকে, তা পরবর্তীতে আমরা দেখি যে মাছেরা মেনলি তাদের রাত চালায় একটা পিরিয়ডে, অ্যাবাউট অর্ডোভিশিয়ান সিলুরিয়ান পিরিয়ডকে যেমন করে বলা হয় যে কিংডম অফ ফিশ। এই সময় কি মাছেরাই রাজত্ব করতো, এখন যেমন আমরা পৃথিবীতে রাজ করছি, ঠিক তেমনি এক সময় এমন ছিল যখন ডাইনোসররা রাজ করতো। ট্রিয়াসিক যুগে ডাইনোসররা আসলো এবং পরবর্তীতে ইন দ্য ক্রিটিসিয়াস, অর্থাৎ পরবর্তী দুটো যুগ পরেই কিন্তু তারা মারা যায়। ক্রিটিসিয়াস পিরিয়ডে তারা কিন্তু হঠাৎ করে মারা যায়। তাহলে বায়োলজি অর্থাৎ পৃথিবীতে কোন সময় কোন জীবের উৎপত্তি হয়েছে, ম্যামেলসরা কবে এসেছে, রেপটাইলসরা কবে এসেছে, সেটা সম্বন্ধে জানাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার জন্য কাকে জানতে হবে আমাদের আগে? প্রথমে এই জিওলজিক্যাল টাইম স্কেলকে জানতে হবে। অর্থাৎ যদি আমরা দেখি জিওলজিক্যাল টাইম স্কেল এতটাই ইম্পর্টেন্ট জিওগ্রাফারদের কাছে যে ঠিক যেমনটা পুরোহিতরা কী করে, যখন তাদের পূজা অর্চনা শুরু করে তখন কিন্তু কি বলে যে সবাইকে আগে ওম শান্তি করে জলশুদ্ধি করে, সবাইকে শুদ্ধ করে, তারপরেই ভগবানকে আহ্বান করে। ইহা গচ্ছতি ইহা তিষ্ঠতি দিয়ে বলে যে একটা মন্ত্র পড়ে, অর্থাৎ প্রথম যে মন্ত্রটা পড়ে সেটা কিন্তু আমাদের এই জিওলজিক্যাল টাইম স্কেল জিওগ্রাফির ক্ষেত্রে। যদি তুমি জিওগ্রাফিক্যাল টাইম স্কেল না জানো, তুমি জিওগ্রাফির সাকসেসিভ যে ব্রাঞ্চগুলো রয়েছে, ফিজিক্যাল জিওগ্রাফি বা স্পেশাল ফিজিওলজি জিওগ্রাফি, সেটা কিন্তু তুমি ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পারবে না, রাইট? তার জন্য কিন্তু দেখবে তোমাদের ইউজির ফার্স্ট সেমিস্টারেই জিওটেকটনিকে কিন্তু এই জিওলজিক্যাল টাইম স্কেলকে আমাদেরকে পড়তে হয়েছিল, হ্যাঁ কি না? তো চলো এবার আমরা জানবো ইম্পর্টেন্ট সম্বন্ধে আমরা জেনে নিলাম। এবার মেইন কোর্সে ঢুকছি, অর্থাৎ এতক্ষণ আমরা স্টার্টার করেছিলাম, স্টার্টার টেস্ট করলাম, দেখলাম
তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে যে স্টার্টারটা কেমন ছিল। ওকে, আমি কিন্তু বলতে পারো প্রাথমিকভাবে আমাদের এই চ্যানেল শুরু হয়েছে, তো প্রাথমিকভাবে আমরা তেমন কিছু পাই না ইউটিউব থেকে, বাট তোমাদের যে কমেন্টস, ভ্যালুয়েবল কমেন্টস, সেগুলো কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে টু মেক দিস কাইন্ড অফ ইম্পর্ট্যান্ট ক্লাস। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে প্রত্যেকটি ক্লাসে। নেক্সট, জিওলজিক্যাল টাইম স্কেল, এই যে মেইন পার্টস বলছিলাম, মেইন কোর্স। তাহলে দেখো জিওলজিক্যাল টাইম স্কেল যখন আমরা শুরু করছি তখন আমরা কিন্তু এটা যে বলছি আমরা স্কেল, টাইম স্কেল, তো স্কেলে কী হয়, অনেকগুলো ইউনিট ইউজ করা হয়, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, হেক্টোমিটার, ডেকামিটার, কিলোমিটার, এরকম অনেক ইউনিটস আমরা ইউজ করি না স্কেলে। ঠিক তেমনি কিন্তু এই জিওলজিক্যাল টাইম স্কেলের বেশ কয়েকটা ইউনিট রয়েছে, বেশ কয়েকটা নয়, মাত্রই 4টা, ভীষণই ইজি একটা বিষয়। তাহলে কি রয়েছে, প্রথমে দেখো ইয়ন রয়েছে, অর্থাৎ সবচেয়ে বড় যে ইউনিটটা, যেমনটা আমাদের সেন্টিমিটারের যে স্কেল দেখি আমাদের হাতে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল করার সময় যে স্কেলটা থাকে, সেই স্কেলের সবচেয়ে বড় যদি দেখি তাহলে কিলোমিটার। ঠিক তেমনই ইয়ন হচ্ছে কিন্তু এই জিওলজিক্যাল টাইম স্কেলের সবচেয়ে বড় ইউনিট। ওকে, দেন আসে আমাদের যে ইউনিটটা, সেটা হলো এরা। দিস ইজ দ্য স্মলার ইউনিট দেন ইয়নের থেকে এরাটা অনেক ছোট। দেন এরার যদি আরও ফার্দার ডিভিশন হয় বা তারও ফার্দার ডিভিশন হয়, তাহলে হয় যে পিরিয়ড, সেই ডিভিশনটাকে আমরা বলি পিরিয়ড। এবার পিরিয়ডকেও কিন্তু ফার্দার ডিভিশন করা হয় অ্যাজ এপোচ। ওকে, দিস ইজ দ্য স্মলেস্ট ইউনিট ইউ ইউজ ফর দ্য জিওলজিক্যাল টাইম স্কেল, এপোচ। ওকে, দিস আর দ্য 4 ইউনিটস দ্যাট উই ইউজ ফর মেজারিং জিওলজিক্যাল টাইম স্কেল। ওকে, তাহলে ইয়ন কথাটা যদি দেখি আমরা, ইয়ন কথাটা দেখো অনেকটা বিলিয়নের সঙ্গে রিলেটেড। বিলিয়নের শেষের কথাটা দেখো, ইয়ন, বিলিয়ন আসছে কিনা, তাই বিলিয়ন থেকেই কিন্তু এই ইয়ন কথাটা তোমরা মনে রাখতে পারো। ওকে, তাহলে ইয়ন কোনগুলোকে বলবো, ইয়ন দেখো যার এজ लगभग 0.5 থেকে 2 বিলিয়ন, অর্থাৎ বিলিয়নের গল্প হবে এখানে। এবার অনেকে বলবে যে আমাদের যে সবচেয়ে বড় ইউনিট এই বিলিয়নের এই ইয়ন দিয়ে তোমরা মনে রাখবে, বিলিয়নের শেষের ওয়ার্ড ইয়ন থেকে ইয়ন এসেছে। এবার অনেকে বলতে পারো যে বিলিয়নের থেকে তো বড় ইউনিট হয় স্যার ট্রিলিয়ন। দেখো পৃথিবীর বয়স কিন্তু মাত্র 4.6 বিলিয়ন, ট্রিলিয়নের গল্প এখানে আসবে না। তাই পৃথিবীর বয়স অনুসারে সবচেয়ে বড় ইউনিট যদি দেখি সেটা কিন্তু বিলিয়ন হয়, তাই ঠিক না? তাহলে বিলিয়ন ইয়নের ডিউরেশনটা কতটা ভ্যারি করতে পারে, সেটা 0.5 বিলিয়ন থেকে 2 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এবার এখানে দেখো আমি কয়টা ইয়নের কথা বলেছি, হিয়ার আই হ্যাভ শোন ইউ 4 ইয়নস। ওকে, আমাদের পৃথিবীকে যদি বড় ইউনিটে ভাগ করা যায়, পৃথিবীর যে হিস্ট্রি আছে তাকে যদি আমরা বড় ইউনিটে ভাগ করে আলোচনা করি, তাহলে কিন্তু এই 4টে ইয়ন আমরা পাবো। ওকে, 4টে ইয়ন। এবার প্রথমে যে ইয়নটা রয়েছে সেটা হলো হেডেন, সেকেন্ড যে ইয়নটা রয়েছে সেটা হলো আর্কিয়ান, থার্ড ইয়ন ইজ আওয়ার প্রোটেরোজোইক অ্যান্ড লাস্ট ইয়ন ইজ দ্য ফেনেরোজোইক। এবার যদি আমরা দেখি এদের ভাগগুলো বা পৃথিবীর উৎপত্তি থেকে কয়টা ইয়নে ভাগ করছি, তাদের টাইম ডিউরেশন কী ছিল, তাহলে আমরা জানি যে 4.6 বিলিয়ন সিয়ার এগোতে কিন্তু আমাদের পৃথিবীর উৎপত্তি হয় বা হেডেন যুগের হেডেন ইয়নের শুরু হয়, এবং দিস হেডেন ইয়ার হ্যাজ কন্টিনিউড অ্যাবাউট টিল দ্য 4 বিলিয়ন। ওকে, 4.6 বিলিয়ন থেকে শুরু করে 4 বিলিয়ন পর্যন্ত কিন্তু এই হেডেন পিরিয়ডটা থাকে। অর্থাৎ যে আমরা যদি মাইনাস করি তাহলে দেখতে পাবো 0.6 বিলিয়ন এই সময়টা ধরে কিন্তু আমাদের পৃথিবীতে হেডেন ইয়ন চলছিল। দেন 4 বিলিয়ন থেকে শুরু করে টিল 2.5 বিলিয়ন এই এরায় বা বলতে পারো এই ইয়নে বা এই সময়ে আমরা পৃথিবীকে ধীরে ধীরে সলিডিফাই হতে দেখতে পাই বা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। এবং এই পিরিয়ডের ডিউরেশন কতটা ছিল এই ইয়নটার, ইট ওয়াজ অ্যাবাউট 1.5 বিলিয়ন, তাই না? 1.5 বিলিয়ন ইয়ার্স ছিল। এরপরে নেক্সট যে ইয়নটা রয়েছে দ্যাট ইজ দ্য প্রোটেরোজোইক ইয়ন। যদি দেখি দিস ইজ দ্য লংগেস্ট ইয়ন বা সবচেয়ে বড় ইয়ন হচ্ছে, সেটা যদি পরীক্ষায় আসে যে সবচেয়ে বড় ইয়ন কোনটা, তাহলে হলো আমাদের এটা প্রোটেরোজোইক। ইট ওয়াজ 2 বিলিয়ন ইয়ার্স। ওকে, এর ডিউরেশন ছিল কিন্তু 2 বিলিয়ন ইয়ার্স, অর্থাৎ এর শুরু হচ্ছে 2.5 বিলিয়ন ইয়ার থেকে শুরু করে অ্যাবাউট 600 মিলিয়ন ইয়ার্স, যেখান থেকে আমাদের শুরু হয়ে যায়
ক্যাম্বেরিয়ান পিরিয়ড বা এই ফেনোজোইক এরা। ওকে, তাহলে ফেনোজোইক এরার এজ কত? তাহলে 600 মিলিয়ন, 600 মিলিয়ন। তাহলে পরীক্ষায় আসতে পারে সবচেয়ে কম বয়সী বা সবচেয়ে শর্টেস্ট ইয়ন কোনটি? তাহলে হবে ফেনোজোইক। আর সবচেয়ে বড় যদি বলে ইয়ন কোনটি? তাহলে হবে প্রোটোজোইক। এই নিয়ে কিন্তু কোশ্চেন আসে এবং অবশ্যই এটা ভালো করে মাথায় রাখবে। ওকে, নেক্সট আসছে আমাদের এরা। এটা যেহেতু বিলিয়নে ডিল করছিল, ইয়ন বিলিয়নে ডিল করে, এবার আসছে আমাদের এরা। এরা সাধারণত এই যে এই প্রত্যেকটা ইয়নকে আবার কী করা হয়, বেশ কয়েকটা এরায় ভাগ করা হয়। ওকে, যদিও এই হেডেন, আর্কিয়ান অ্যান্ড প্রোটোজোইক এই তিনটা ইয়নের কোনো সাবডিভিশন বা কোনো এরায় ভাগ করা নেই, বিকজ উই হ্যাভ ভেরি লিটিল অ্যামাউন্ট অফ ইনফরমেশন অর ডাটা অ্যাবাউট দিস থ্রি ইয়নস। Only the Phanerozoic eon that we have evidence of this era, যেহেতু এটা মোস্ট রিসেন্ট এরা ইয়ন, যেহেতু এটা, তাই এই সময় যেহেতু বিভিন্ন জীবের উৎপত্তি হয়েছিল, তাই জীবের ফসিল দেখে বা রোগস দেখে আমরা কিন্তু এই যুগের ফার্দার বা এই ইয়নের ফার্দার তিনটে যুগে ভাগ করতে পারি। আগেরগুলোর সম্বন্ধে তেমন আমাদের কোনো এভিডেন্স নেই বলে এদের কোনো এরার ভাগ নেই। তাহলে এই ফেনোজোইক ইয়নকে আমরা তিনটা এরাতে ভাগ করেছি। তিনটা এরা কি কি রয়েছে? একটা পেলিওজোইক, একটা মেসোজোইক, একটা সেনোজোইক। এদের অর্থ যদি আমরা ভাঙি তাহলে এরকম হয়, পেলিওজোইক কথা হতে হলো ওল্ডেস্ট লাইফ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে পুরনো লাইফ। মেসোজোইক মধ্যযুগীয় লাইফ, এবং সেনোজোইক হচ্ছে নিউলি ফর্ম লাইফ, অর্থাৎ নতুন যে লাইফ ফর্মসগুলো তৈরি হচ্ছে। যেমন আমরা মানুষ অনলি 12,000 ইয়ার এগোতে উৎপন্ন হয়েছি। অর্থাৎ আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে কোন এরাতে অ্যাকচুয়ালি মানুষের উৎপত্তি হয়, তাহলে হচ্ছে এটা সেনোজোইক এরাতে। ওকে, এবার এরার যদি ডিভিশনগুলো দেখি বা এরার টাইম ডিউরেশনটা, যেমন আমরা বললাম ইয়নের টাইম ডিউরেশন কতটা হতে পারে, সেটা বিলিয়নে হবে। এবার এরার টাইম ডিউরেশন কতটা হয়? এরার টাইম ডিউরেশন জেনারেলি ভ্যারি করে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এর টাইম ডিউরেশন দেখো এখানে, এই পেলিওজোইক, মেসোজোইক অ্যান্ড সেনোজোইক, এরা যদি দেখি 600 মিলিয়ন বছর আগে থেকে শুরু হয়েছে এবং টিল 230 মিলিয়ন ইয়ার এগো। তাহলে যদি 600 থেকে 230 মিলিয়ন ইয়ার বাদ দিই, তাহলে কত হবে? অ্যাবাউট 200, আমরা 400 ধরে নিতে পারি, তাই না? এই পেলিওজোইক এরাও কিন্তু সবচেয়ে বড় এরা। এই তিনটে এরার মধ্যে সবচেয়ে বড় এরা যদি দেখি সেটা হলো পেলিওজোইক এরা। সবচেয়ে ছোট এরা যদি দেখি সেটা হলো সিনোজোইক এরা, যেটার শুরু হয় অ্যাবাউট 60 মিলিয়ন ইয়ার এগোতে। তাহলে 60 মিলিয়ন ইয়ার এগোতে শুরু হয়েছে সেনোজোইক এরা। মেসোজোইক এরাও অনেকটা ছিল, প্রায় 230 থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে কতটা হয়? প্রায় 170 পড়ে থাকবে, তাই না? এটা ছিল 170 মিলিয়ন বছরের, এটা ছিল প্রায় 400 মিলিয়ন বছরের। পেলিওজোইক এরা যেটাকে আমরা বলছি সেটা 400 মিলিয়ন বছরের ছিল। 170 মিলিয়ন বছরের ছিল মেসোজোইক, অ্যান্ড সেনোজোইক হলো মাত্র 60 মিলিয়ন ইয়ার আগে। এইখানেও প্রশ্ন হতে পারে যে কোন এরাটি সবচেয়ে বেশি লং, হুইচ ইজ দ্য লংগেস্ট এরা অফ আওয়ার আর্থ? তাহলে হবে আমাদের পেলিওজোইক এরা। অ্যান্ড সবচেয়ে যদি বলে ছোট এরা, দ্যাট ইজ আওয়ার সিনোজোইক আর মোস্ট রিসেন্ট এরা। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এটা 400 মিলিয়ন থেকে শুরু করে 60 মিলিয়ন পর্যন্ত ভ্যারি করতে পারে। 60 মিলিয়ন ইয়ার্স ভ্যারি করতে পারে দি ডিউরেশন অফ এরা। দেন কামস টু পিরিয়ডস। এই পিরিয়ডসগুলো কত থেকে কতর মধ্যে ভ্যারি করতে পারে? এটা জেনারেলি আমরা যদি দেখি 50 থেকে 50 অল টাইম বলবো না, প্রায় 30 থেকে 70 মিলিয়ন এরা কিন্তু ভ্যারি করে। এই ফার্দার যখন আমরা এই পেলিওজোইক, মেসোজোইক, সেনোজোইককে ফার্দার ডিভিশন করব, তাদেরকে আমরা বলবো পিরিয়ডস। ওকে, দেন উই উইল টেল দ্যাম পিরিয়ডস। অ্যান্ড দিস পিরিয়ডসের, এই পিরিয়ডসগুলোর টাইম ডিউরেশন কতটা হয় সেটা এরার থেকে কম হয়, 30 থেকে 70 মিলিয়ন হয়। ওকে, অ্যান্ড এপোজ হুইচ ইজ দ্য মোস্ট রিসেন্ট বা সবচেয়ে ছোট ইউনিট যেটাকে আমরা বলতে পারি, এই সবচেয়ে ছোট ইউনিট যুক্ত এপোজের ডিউরেশন, টাইম ডিউরেশন কতটা হয় সেটা 15 মিলিয়ন থেকে শুরু করে লাগভাগ 15 মিলিয়ন থেকে শুরু করে 1 মিলিয়ন পর্যন্ত হতে পারে। যেমন লাস্ট যে ইয়নটা রয়েছে যেটা হোলোসেন, সেটাতে আমরা কিন্তু অলরেডি রানিং চলছি, আমরা যে ইয়নে চলছি।
সেটা হলো হোলোসেন। তার বয়স কিন্তু 1 মিলিয়নও নয়, এই যে যেমনটা বললাম 12,000 ইয়ার্স, সেটা হলো আমাদের হোলোসেন পিরিয়ডের সময়। ওকে, নাও এই প্যালিওজোইক, মেসোজোইক, সেনোজোইক যেমনটা বললাম এদেরকে বলা হয় ইয়ন। এই প্যালিওজোইক, মেসোজোইক, সেনোজোইক এদেরকে আমরা বলি এরা। এই এরাগুলোর তো ফার্দার ভাগ আছে, এই এরাগুলোর ভাগগুলো আমরা কিন্তু এবার যেমনটা আমি বলেছিলাম ইউজিং নিউমোনিক্স অ্যান্ড টেকনিক্স আমরা এবারে জানবো। চলো তাহলে কি নিউমোনিক্স ইউজ করছি আমরা এদের জন্য। প্যালিওজোইক এরাতে যে সব পিরিয়ডসগুলো ছিল সেগুলো হলো আমাদের, প্রথমে আছে ক্যাম্বেরিয়ান পিরিয়ড। সেকেন্ড পিরিয়ড ইজ অর্ডোভিশিয়ান। ওকে, থার্ড পিরিয়ড ইজ সিলুরিয়ান। fourth period is Devonian, and fifth eon is Carboniferous, যেই সময় আমাদের কোলের উৎপত্তি হয়। ওকে, এমনকি এর সঙ্গে এখানে কিন্তু রেপটাইলসেরও উৎপত্তি হয় প্রথমবারের জন্য। দেন আসে আমাদের পারমিয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যালিওজোইক যে এরাটি রয়েছে, যেটাকে আমরা লংগেস্ট এরা বলি, সেই প্যালিওজোইক এরার কয়টি পিরিয়ডস রয়েছে? দিস প্যালিওজোইক এরা হ্যাজ 6 periods. This Paleozoic era has divided into 6 periods. Okay, what are these 6 periods? Cambrian, Ordovician, Silurian, Devonian, Carboniferous, and last one is the Permian. Okay, এবার এইটা দেখবে অনেকেরই মনে থাকে না, এর সিরিয়াল এদেরকে মনে রাখাটা ভীষণই টাফ হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তাহলে এর জন্য আমি তোমাদের জন্য ভালো একটা নিউমোনিক্স কিন্তু রেখেছি। দেখো COS, প্রথম যে লেটারগুলো আছে তাদেরকে যদি তোমরা ভাবো DCP। ওকে, এটা মনে রাখবে কিভাবে, যে ক্যাম্বেরিয়ান পিরিয়ডের আগে কিন্তু তেমন লাইফ ফর্মস ছিল না বললেই চলে, ছিল মাইক্রো অর্গানিজম, ছিল ইউনিসেলুলার, অর্থাৎ একটাই সেল রয়েছে, একটাই কোষ দ্বারা গঠিত জীব ছিল সেই সময়। তাহলে যেহেতু ক্যাম্বেরিয়ান যুগ আসার সঙ্গে সঙ্গে নতুন করে লাইফ ফর্মসের তৈরি হয়, এই যে ভ্যারাইটি অফ লাইফস আজকের পৃথিবীতে রয়েছে, বায়োডাইভার্সিটি রয়েছে, তার ফর্মেশন হয়। তাই জন্য আমরা বলতে পারি এভাবে যে কেন আমরা আগেরগুলোতে এই যে হেডেন, আকিয়ান, পোটেরোজোইক এগুলোর কোনো ডিভিশন বা এদের পিরিয়ড নেই বা এদের কোনো এরা নেই, তার অন্যতম কারণ হলো বিকজ হিয়ার উই হ্যাভ ডিসিপি একটা পুলিশের পোস্ট হয়, রাইট? তাহলে কজ ডিসিপি, বিকজ ডিসিপি, এখানে কে আছে? ডিসিপি আছে। এটা তোমরা মনে রাখতে পারো, এভাবে অনেকেই আই থিঙ্ক মনে রেখেছো, বাট তারপরেও অনেকে যদি বলো যে এটাও মনে থাকছে না, তাহলে তোমাদের জন্য আরও একটি নিউমোনিক্স কিন্তু আমি নিয়ে এসেছি, যেটি হলো এমন যে ক্যাম্বেরিয়ানে দেখো CAM দিয়ে শুরু হচ্ছে, ক্যাম দিয়ে শুরু হয় ক্যাম্বেরিয়ান, তাই আমরা এটাকে ক্যামেরা ভাবতে পারি, কি পারি না? ক্যাম দিয়ে শুরু হচ্ছে ক্যামেরা, ক্যাম্বেরিয়ান পিরিয়ড যদি ক্যাম দিয়ে শুরু হয় তাই ক্যামেরা দিচ্ছি। ORD দিয়ে শুরু হচ্ছে অর্ডোভিশিয়ান, ORD, তাকে অর্ডার ভাবতে পারি, অর্ডার, ক্যামেরা, অর্ডার, এন্ড, শুধু এখানে একটা এন্ড জুড়ে দিলাম আমি। পরে আসছে সিলুরিয়ান, তাই আমরা এখানে লিখতে পারি সেল, ক্যামেরা, অর্ডার, এন্ড, সেল করে এবার ডেভোনিয়ান পিরিয়ড শুরু হয় দেব দিয়ে, অর্থাৎ DEV দিয়ে দেব, অ্যান্ড দেন কার্বনিফেরাস শুরু হয় কার দিয়ে, CAR, কার, আর পারমিয়ান পিরিয়ড শুরু হয় PER দিয়ে, তাই আমরা এটাকে প্রিমিয়াম বলবো, প্রিমিয়াম। আই হোপ এভাবে তোমরা সহজেই মনে রাখতে পারো। কি তাহলে দাঁড়ালো? ক্যামেরা, অর্ডার অ্যান্ড সেল করে দেব কারের প্রিমিয়াম ভরে, খুব সহজেই মনে রাখা যাবে। ক্যামেরা, অর্ডার অ্যান্ড সেল করে দেবের সিনেমা করে টাকা পোষাচ্ছে না, তাই সে কী করছে? নিজের যে দামি কার নিয়েছে সেই কারের প্রিমিয়াম বা EMI ভরার জন্য সে এখন অনলাইনে ক্যামেরা অর্ডার করছে আর সেল করছে। ওকে, তাহলে দেখো ক্যামেরা অর্ডার অ্যান্ড সেল করে দেব কারের প্রিমিয়াম ভরে, একদম এটা সহজেই মনে থাকবে তোমার যদি এই নিউমোনিকটা মনে রাখো। এবার চলে আসি পরের যে মেসোজোইক এরা রয়েছে, এই মেসোজোইক এরারও ফার্দার কিন্তু 3টে পিরিয়ড রয়েছে। কি 3টে পিরিয়ড? প্রথম পিরিয়ড রয়েছে ট্রিয়াসিক, সেকেন্ড পিরিয়ড জুরাসিক, যেখানে আমরা জানি যে জুরাসিক নিয়ে একটা ফিল্ম হয়ে গেছে, ডাইনোসরের যুগ, জুরাসিক। দেন আসে ক্রিটেসিয়াস,
ওকে, দিস 3 periods were there in our Mesozoic era. ওকে, এবার ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াসকে মনে রাখার জন্য কি নিউমেনিক্স আমরা বানিয়েছি দেখে নাও। কি নিউমেনিক্স আমরা বানিয়েছি? আমরা এর জন্য বানিয়েছি আরও একটি সুন্দর নিউমেনিক্স, যেটা হলো ট্রি মানে আমরা কি বুঝি? জেনারেলি 3 বুঝি। ট্রি মিনস 3, জোড়া মানে জোড়া। আমরা অনেকেই জোড়ায় জোড়ায় চুড়ি পরি, জোড়ায় জোড়ায় আমরা কি বলে তোমাদের কানের দুল পরি, ঠিক আছে না? তা 3 জোড়া এখানে তোমার মনে রাখতে হবে, 3 জোড়া। জুরাসিক মানে জোড়া। ক্রিটেসিয়াস যেখানে রয়েছে এটা মনে রাখতে অনেকেরই সমস্যা হয়, এটাকে তোমার ক্রিয়েচার বলে মনে রাখবে, ক্রিয়েচার। ওকে, ক্রিয়েচার মানে কি? ক্রিয়েচার মানে হচ্ছে জন্তু। ওকে, তাহলে 3 জোড়া জন্তু খুব ইজিলি মনে রাখা যাবে। যাবে কি যাবে না? 3 জোড়া ক্রিটেসিয়াস। 3 মিনস ট্রিয়াসিক, জোড়া মানে জুরাসিক, ক্রিটেসিয়াস মানে ক্রিয়েচার দিয়ে আমরা মনে রাখবো। এইভাবে কিন্তু আমরা সহজেই এই 3টে পিরিয়ডকেও ইজিলি মনে রাখতে পারি। চলে আসি আবার সিনোজোইক এরাতে। সিনোজোইক এরাতে এখানে যেহেতু অনেক লেখায় ভরে গেছে, তাই আমরা পরবর্তী স্লাইডে যাব। সরি, ওকে। সিনোজোইক এরাতে দেখো, সিনোজোইক এরাকে আবার ফার্দার 2টো ভাগে ভাগ করা হয়। দিস সিনোজোইক এরা হ্যাজ ফার্দার 2 periods. সিনোজোইক এরার 2টো পিরিয়ডস রয়েছে। কোন 2টো পিরিয়ডস? ওয়ান ইজ কল টারশিয়ারি, যে সময় আমাদের হিমালয়ের উৎপন্ন হয়েছে। টারশিয়ারি, ওকে। টারশিয়ারি পিরিয়ডে আমাদের হিমালয় উৎপত্তি হয়েছে যেমন আমরা জানি। আর একটা হলো কোয়াটারনারি। এই 2টো ভাগে বা এই 2টো পিরিয়ডে আমরা কিন্তু এই সিনোজোইক এরাটাকে ভাগ করতে পারি। এবার এই ফার্দার যে পিরিয়ডগুলো রয়েছে এদের কিন্তু আমরা ফার্দার বেশ কয়েকটি এপোচে ভাগ করি। যেমনটা আমি তোমাদের ইউনিটসগুলো দেখিয়েছিলাম, 4টে ইউনিটস। সেটি মাত্র যে লোয়েস্ট যে ইউনিটটা রয়েছিল, ছোট্ট যে ইউনিটটা, সেটা হলো আমাদের ইয়ন, এপোচ, সরি ইয়ন নয়, এপোচ। ওকে, তো এই এপোচগুলো আমরা কোথায় দেখতে পাবো? তাহলে না প্যালিওজোইকে দেখতে পাবো, না মেসোজোইকে। অনলি ইন দ্য সেনোজোইক এরা উই হ্যাভ concept of epoch, or you have use of epoch scale, epoch unit of the scale. স্কেলের epoch unit একমাত্র আমরা কোথায় দেখতে পাবো? সেনোজোইক। এটা নিয়েও কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। তাহলে টারশিয়ারি পিরিয়ডে কি কি এপোচ রয়েছে একবার দেখে নিই। প্রথম যে এপোচটি রয়েছে সেটা হলো পেলাইওসেন। ওকে, এটা হলো প্রথম এপোচ, পেলাইওসেন, যার ডিউরেশন ছিল 15 মিলিয়ন ইয়ার। ওকে, দেন আসে ইওসেন, দেন আসে অলিগোসেন। আচ্ছা, এখানে আমার লেখার জায়গা নেই, তাই আমি এইখানে লিখছি। ওকে, 3টা এপোচ আমি ওখানে লিখেছি টারশিয়ারি পিরিয়ডের, এখানে আমি আর বাকিগুলো লিখবো। তাহলে এটা 4th নাম্বার এপোচ, দ্যাট ইজ দ্য মায়োসেন। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দি পেলিওসেন। তাহলে টারশিয়ারি পিরিয়ডে যে 5টি এপোচ রয়েছে তা হলো এগুলি: পেলিও, ইও, অলিগো, মায়ো অ্যান্ড পেলিওসেন। এই 5টি ইয়নে কিন্তু আমরা টারশিয়ারি পিরিয়ডটাকে ভাগ করতে পারি 5টি এপোচে। তাহলে এদেরকে আমরা কিভাবে মনে রাখবো? এটাও কিন্তু ভীষণ ক্রিটিক্যাল। তাহলে এটা আমরা একটু কঠিন হবে তোমাদের জন্য, বাট এটা ইউজ করে তোমরা সহজে মনে রাখতে পারবে। দেখো, প্রথমে যেহেতু প্যালেওসেন দিয়ে শুরু হচ্ছে, PALA, তাই আমরা পাল লিখবো শুধু এখানে। ওকে, আমার পাল একটা, আমরা জানি যে সার নেম রয়েছে, যে পাল বা লাস্ট নেম রয়েছে পাল। দেন উই হ্যাভ ইওসেন। তো ইওসেনের নিয়ে আমরা এক্সাম লিখতে পারি। পাল এক্সামে ও দিয়ে আউটস্ট্যান্ডিং হয় না আমাদের উচ্চ মাধ্যমিকে, দেখবে যারা 90-এর বেশি পায় তাদের ও একটা গ্রেড দেওয়া হয়, অর্থাৎ আউটস্ট্যান্ডিং। তাহলে পাল এক্সামে আউটস্ট্যান্ডিং মার্কস, এম ফর মার্কস, পি দিয়ে আমরা পেয়েছি লিখবো। ওকে, এটা ঠিক হোয়াটসঅ্যাপের টাইপ করার মতো, পেয়েছে। তাহলে এইভাবে আমার মনে হয় তোমরা সহজেই কিন্তু মনে রাখতে পারবে এই নিউমোনিকটি ইউজ করে, যে পাল এক্সামে আউটস্ট্যান্ডিং মার্কস পেয়েছে, অর্থাৎ পাল से होता है हमारा पेलियोसेन। एग्जाम जेहेतु ई दिए शुरू होता है इओसेन, आउटस्टैंडिंग ओ दिए शुरू होता है ओलिगोसेन,
মার্কস যেহেতু এম দিয়ে শুরু হয় মায়োসেন, লাস্ট যে ইপোজটি রয়েছে সেটা হচ্ছে পি দিয়ে, তাই এখানে আমরা লিখেছি পেছি বা পেলিওসেন। ওকে, এবার কোয়াটারনারিতে মাত্র দুটো, এটা সবচেয়ে সহজ, মাত্র দুটোই এপোজ রয়েছে। সেগুলো কি কি? একটা হচ্ছে প্লেইস্টোসিন, যেই পিরিয়ডে আমরা জানি যে আমাদের পৃথিবীতে 4 বারের জন্য আইস এজ হয়েছিল, দিস প্লেইস্টোসিন। এটা কিন্তু সবচেয়ে রিসেন্ট, এটাকে আমরা আবার অনেকে হোলোসেন পিরিয়ড বলেও বলে। এই যে কোয়াটারনারি যে পিরিয়ডটার কথা বলছি আমরা, এই পিরিয়ডটিকে অনেকে হোলোসেন বলেও বলে, কিন্তু হোলোসেন সরি, এটা হোলোসেন বলে না, নিওসেন বলা হয়, অনেকে নিওসেন বলে। ওকে, কোয়াটারনারি পিরিয়ডটাকে। এবার এই কোয়াটারনারি পিরিয়ডটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা প্লেইস্টোসিন আর একটা হলো হোলোসেন। এটা হচ্ছে মোস্ট রিসেন্ট, যেটাতে আমরা বর্তমানে বাস করছি, হোলোসেন। ওকে, আই হোপ এটা টোটালটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার হোলোসেন পিরিয়ডেই কিন্তু আমাদের এই মানুষের উৎপত্তি হচ্ছে, বা আজকে আমরা যে পিরিয়ডে বা যে এপোচে বাস করছি সেটা হলো আমাদের এই হোলোসেন এপোচ। ওকে, লাস্ট তোমাদের আজকের ক্লাসের লাস্ট যে স্লাইড সেটা হলো আমাদের এখানে আমরা দেখব কি অনেকেরই সমস্যা হয় যে স্যার এনি হাউ ইউজিং ডিফারেন্ট নিমোনিক্স, বা আপনি যেভাবে বললেন সেগুলো ভাবে তো আমরা না হয় এই নামগুলো মনে রাখবো। এবার কেউ বললো আমাকে যে বলো তো তোমাদের ক্রিটিসিয়াস পিরিয়ড কত বছর আগে, পৃথিবীর আজ থেকে কত বছর আগে হয়েছিল ক্রিটিসিয়াস পিরিয়ড? কে বললো ক্যাম্ব্রিয়ান পিরিয়ড আজ থেকে কত বছর আগে হয়েছিল? এইখানে কিন্তু আমরা আটকে যাই, হ্যাঁ কি না? অনেকের আছে এমন যে এই পিরিয়ড বা বলো বা এপোজগুলো মনে আছে, বাট কত বছর আগে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলতে পারবে না। তাহলে তার জন্যও আমি কিন্তু একটা বড় টেকনিক্স ইউজ করেছি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, একবারেই কিন্তু বুঝে যাবে এবং তুমি এরপর থেকে এক্সপার্ট হয়ে গিয়ে বলবে যে হ্যাঁ এ তো সহজ ছিল। ওকে, দেখো এখানে জেনারেলি তোমরা অলরেডি আমি যখন ডিসকাস করি ইয়নগুলো সম্বন্ধে, তখন আমি কিন্তু হেডেন ইয়ন, আর্কিয়ান ইয়ন অ্যান্ড প্রোটোজোয়িক ইয়ন, এই 3টা ইয়ন সম্বন্ধে ইন ডিটেলসে বলেছি কত বছর করে গ্যাপ ছিল। ওকে, হেডেন পিরিয়ড ছিল আমাদের, আর বলছি না অনেক লম্বা হয়ে যাচ্ছে আমাদের ক্লাস, তাই হেডেন পিরিয়ড দেখো এখানে 4 মিলিয়নে, যেহেতু আমরা আলোচনা করব তাই দেখতে পাচ্ছ 4600 মিলিয়ন এগোতে পৃথিবীর উৎপত্তি হলো। এবার 4000 মিলিয়ন পর্যন্ত কি হলো, আমাদের হেডেন পিরিয়ড শেষ হলো, আর্কিয়ান পিরিয়ড শুরু হলো। দেন আমাদের থার্ড যে ইয়ন, দ্যাট ইজ দ্য প্রোটোজোয়িক ইয়ন। দিস প্রোটোজোয়িক ইয়ন স্টার্টেড অ্যাবাউট 15,000 মিলিয়ন ইয়ার এগোতে, 1500 মিলিয়ন ইয়ার এগোতে তৈরি হয় আমাদের প্রোটোজোয়িক ইয়ন। এবার লাস্ট বাকি বলেছিলাম যেমনটা আমি প্রায় 600, লেখাটা হয়তো বা চেনা যাচ্ছে না, আমি চেঞ্জ করে দিচ্ছি তোমাদের জন্য। তো অ্যাবাউট 600 মিলিয়ন ইয়ার্স, আজ থেকে পেছনে যদি চলে যাই আমরা 600 মিলিয়ন বছর আগে আমাদের এই ফেনোজোয়িক, যে যুগে যে ইয়নে আমরা বাস করছি, এই ফেনোজোয়িক ইয়নের শুরু হয় এবং প্রথম যে এরাটা শুরু হয় দ্যাট ইজ দ্য ক্যাম্ব্রিয়ান এরা। ক্যাম্ব্রিয়ান এরার শুরু কবে থেকে হচ্ছে এইটা আমাদের সবচেয়ে আগে মনে রাখতে হবে। ওকে, তাহলে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডকে আমরা মাইলস্টোন হিসেবে এখানে ধরে নেব, অর্থাৎ ক্যাম্ব্রিয়ান পিরিয়ডকে আমরা 600, এটাকে আমরা মাইলস্টোন হিসেবে ধরে নেবো। বা তোমার বলতে পারো ছোটোবেলায় যেমন মা আমাদের বলতো যে কান ধরে মনে রাখবে, ঠিক তেমনভাবে কিন্তু আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব যে ক্যাম্ব্রিয়ান থেকে শুরু হচ্ছে যেহেতু আমাদের বিভিন্ন পিরিয়ডগুলো, তাই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডকে আমরা ধরবো এখানে অ্যাজ এ মাইলস্টোন। এটা কিন্তু কখনোই ভুললে চলবে না। ওকে, এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডকে আমরা 600 মিলিয়ন ইয়ার্স এগোতে হয়েছে সেটা ধরে নিলাম। দেন দেখো একেবারে সহজভাবে তোমরা যেটা জানতে পারবে যে প্রত্যেকটা পিরিয়ড তুমি এক ঝটকা বলে দিতে পারবে। কীভাবে দেখ নাও, এই যে প্যালিওজোয়িক এরা, এই প্যালিওজোয়িক এরার ক্যাম্ব্রিয়ানের পরে কি আসে, আমাদের আসে অর্ডোভিশিয়ান। এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডই হলো এমন একটি পিরিয়ড যার কিন্তু ডিউরেশন অলমোস্ট 100 বছর বা 100 বছর ছিল। ওকে, এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ড আমাদের পৃথিবীতে 100 বছর এক্সিস্ট করেছিল। এই সময়ে বিপুল সংখ্যক প্রাণী কিন্তু, বা বলতে পারো বিপুল সংখ্যক জীব একেবারে উত্থান হয় বলে এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডটাকে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন বলা হয় অফ লাইফস। ক্যাম্ব্রিয়ান পিরিয়ডেই কিন্তু প্রচুর পরিমাণে হঠাৎ করেই দেখো, ক্যাম্ব্রিয়ানের আগে যেটাকে আমরা প্রি ক্যাম্ব্রিয়ান বলি, এই প্রি ক্যাম্ব্রিয়ানে তেমন কোনো প্রাণীর অস্তিত্ব সেভাবে ছিল না, ছিল ইউনিসেলুলার যে অর্গ্যানিজম যাকে আমরা বলি, একটাই কোষযুক্ত বা এক কোষ দ্বিকোষযুক্ত যেসব প্রাণীরা ছিল তারা এখানে মূলত ছিল। বাট ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের পরে যেহেতু আরেকটা নতুন করে
একে ডিভিশন করেছি কেন আমরা নতুন করে, কারণ নতুন করে প্রাণীর উদ্ভব হয়েছিল, বিপুল সংখ্যক প্রাণী একই সঙ্গে উৎপত্তি হয়েছিল, তাই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডকে আমরা আলাদাভাবে চিহ্নিত করি। ওকে, এবং ক্যাম্ব্রিয়ান পিরিয়ড গোটা জিওলজিক্যাল টাইম স্কেলের সবচেয়ে বড় একটা টাইম পিরিয়ড। ওকে, গোটা জিওলজিক্যাল টাইম স্কেলের সবচেয়ে বড় যদি আমরা পিরিয়ড বলি তাহলে হলো আমাদের এই ক্যাম্ব্রিয়ান। তাহলে এর ডিউরেশন 100 বছর ছিল, 100 মিলিয়ন বছর। আমি মিলিয়নগুলো লিখছি না তোমাদের মনে রাখার স্বার্থে। ওকে, তারপরেগুলো দেখো একেবারে সহজভাবে আমরা মনে রাখবো। প্রথমে মনে রাখবো যেমনটা বললাম যে 600 মিলিয়ন ইয়ার আগে ক্যাম্ব্রিয়ান, তারপরে এগুলো আমাদের একেবারে মনে রাখার দরকার নেই। আমরা শুধু এইটুকু যদি মনে রাখি যে বাকি অর্ডোভিশিয়ান, ডেভোনিয়ান অ্যান্ড সিলুরিয়ান এই প্রত্যেকটাই কিন্তু 50 বছর করে এর ডিউরেশন ছিল। শুধু ডিউরেশনগুলো মনে রাখবো। দেখো তাহলে 600 থেকে আমরা যদি 100 বাদ দিই তাহলে পেয়ে যাবো আমরা অর্ডোভিশিয়ান পিরিয়ডের শুরু কত থেকে হয়েছিল। তাহলে অর্ডোভিশিয়ানের শুরু কবে থেকে হয়? 500 থেকে। দেখতেই পাচ্ছ ক্যাম্ব্রিয়ান 600 থেকে শুরু হচ্ছে, 100 বছর থাকলো ক্যাম্ব্রিয়ান নিজে। তাহলে অর্ডোভিশিয়ান পিরিয়ড কবে থেকে শুরু হবে? 500 মিলিয়ন ইয়ার আগে থেকে। ওকে, তারপরে অর্ডোভিশিয়ানের পরে আসে সিলুরিয়ান। সিলুরিয়ান পিরিয়ডটি কত বছর ছিল? তাহলে অর্ডোভিশিয়ান পিরিয়ড নিজে 50 বছর ছিল, 50 বছর ছিল জন্য আরও 50 আমরা বাদ দিব। যেটা জিওলজিক্যাল টাইম স্কেল রয়েছে যেখানে অর্ডোভিশিয়ান শুরু হচ্ছে 500 বছর আগে থেকে, 500 মিলিয়ন বছর আগে থেকে, তার ডিউরেশন হলো 50 বছর। তাহলে 450 থেকে শুরু হচ্ছে আমাদের সিলুরিয়ান পিরিয়ড। সিলুরিয়ান পিরিয়ডের পরে আসে ডেভোনিয়ান পিরিয়ড, সেখানে আবার 50 বছর সিলুরিয়ান পিরিয়ড যেহেতু এর ডিউরেশন ছিল, তাহলে আবার 50 বাদ দেবো, তাহলে হবে 400 বছর। 400 মিলিয়ন বছর আগে শুরু হয় আমাদের ডেভোনিয়ান পিরিয়ড। এবার ডেভোনিয়ান পিরিয়ড আবার দেখা যায় যে 50 বছরই লাস্ট করেছিল বা এর ডিউরেশন ছিল, তাই ডেভোনিয়ানের জন্য আমরা আবার 50 যদি বাদ দিই তাহলে হবে প্রায় 350 মিলিয়ন ইয়ার। ওকে, এইখানে একটা বড় জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো কার্বনিফেরাস। এই নামটা কিন্তু আমাদের সবার কাছে পরিচিত, এবং এই কার্বনিফেরাস পিরিয়ড শুরু হয় কবে থেকে? অ্যাবাউট 350 মিলিয়ন ইয়ার এগো থেকে। যেহেতু এই কার্বনিফেরাস বড় একটা পিরিয়ড ছিল, ঠিক যেমনটা ক্যাম্ব্রিয়ান থেকে ছোট, যদিও কম্পারেটিভলি ক্যাম্ব্রিয়ান সবচেয়ে বড়। দেখো এর কিন্তু দুটো এপোচের ডিভিশনও হয়েছে, একটা মিসিসিপিয়ান, একটা পেনসিলভেনিয়ান। এটা যেহেতু দুটো ডিভিশন ছিল বা দুটো এপোচ ছিল কার্বনিফেরাসের, তাই এর একটু আমরা আলাদাভাবে মনে রাখবো। এর ডিউরেশনটা লাগভাগ 70 মিলিয়ন বছর এ কিন্তু পৃথিবীতে অবস্থান করেছিল এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ড। তাহলে আগেরগুলোতে দেখলাম কি সহজেই মনে রাখা যেত। প্রথমটা হলো শুধু 100 মিলিয়ন বছর ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, বাকিগুলো 50 তিনটে অর্ডোভিশিয়ান, ডেভোনিয়ান, সিলুরিয়ান, এই তিনটাই কিন্তু মাত্র 50 করে ইকুয়াল ডিভিশনে আমরা ভাগ করে নেব বা ইকুয়াল ডিউরেশন ধরে নেব ফর বেটার মেমোরাইজেশন। যাতে আমরা সহজেই এটাকে মেমোরাইজ করে নিতে পারি তার জন্য আমরা 50 করে ধরবো। এরপরে দেখবে তোমরা এটা সহজে কিন্তু মনে রাখা যাচ্ছে। এরপরে যেহেতু আমি বললাম কার্বনিফেরাস পিরিয়ডের এক্সিস্টেন্স ছিল অলমোস্ট 70 মিলিয়ন বছর, তাই 350 থেকে 70 বাদ দাও, তাহলে দাঁড়াবে আমাদের 280। অর্থাৎ 280 মিলিয়ন বছর আগে আমাদের কিন্তু পার্মিয়ান পিরিয়ডের শুরু হয় এবং শেষ হয় কবে? এটা কিন্তু আবার 50 মিলিয়ন বছর আবার এটাও এক্সিস্ট করে আমাদের এই পার্মিয়ান। তাহলে খুব সহজেই মনে রাখতে পারো কিনা, শুধু যদি আমরা ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের সময়টা মনে রাখতে পারি যে 600 মিলিয়ন ইয়ার এগোতে শুরু হয় আমাদের এই প্যালিওজোইক এরার ক্যাম্ব্রিয়ান পিরিয়ড। তাহলে এবার তোমাকে হঠাৎ করে বললো যে সিলুরিয়ান পিরিয়ড কবে থেকে শুরু হয়, পরীক্ষায় আসতেই পারে এভাবে যে সিলুরিয়ান পিরিয়ড কবে থেকে শুরু হয়। তাহলে তুমি দেখবে হিসাব করে যে ক্যাম্ব্রিয়ানের পরে আছে অর্ডোভিশিয়ান, তারপরে সিলুরিয়ান। তাহলে ক্যাম্ব্রিয়ান ছিল 100 বছর, অর্ডোভিশিয়ান 50 বছর, অর্থাৎ 150 বছর বাদ দিলেই সিলুরিয়ান পিরিয়ডের সময়টা কালটা বেরিয়ে যাবে। তাহলে 600 থেকে 150 বাদ দিলে কত হয়? 450। দেখো 450 বছর আগে সিলুরিয়ান পিরিয়ড শুরু হয়েছিল। তোমাকে বললো কার্বনিফেরাস পিরিয়ড কবে শুরু হয়, তাহলে আমরা দেখবো কার্বনিফেরাস কত দূর আছে। ক্যাম্ব্রিয়ানের পরে রয়েছে অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, দেন কার্বনিফেরাস, রাইট। তাহলে প্রথমে আমরা 100 বাদ দিব কার্বনিফেরাসের ক্যাম্ব্রিয়ানের জন্য, 50 বাদ দিব আমরা অর্ডোভিশিয়ানের জন্য, 50 বাদ দিব সিলুরিয়ানের জন্য, 50 মিলিয়ন বছর বাদ দিব আমরা ডেভোনিয়ানের জন্য। তাহলে টোটাল কত বাদ দিতে হচ্ছে আমাদের? এখানে 50, 100, 150 আর 100, তাহলে 250 বছর যদি আমরা বাদ দিয়ে দিই, 600 থেকে 250 বাদ দাও, 350 বছর। তাহলে সহজেই আমরা কিন্তু বলে দিতে পারবো কার্বনিফেরাস কত বছর আগে
কার্বনিফেরাস এরা বা সরি কার্বনিফেরাস পিরিয়ড কবে শুরু হয়েছিল এক ঝটকায় বলে দিতে পারবে যদি তোমার আগের সিকোয়েন্সটা মনে থাকে, এই নামগুলো যদি তোমার মনে থাকে আর এইটুকু পোর্শন যদি তোমাদের মনে থাকে যে 50-50-50 করে ডিভিশন বা এদের ডিউরেশনটা 50-50 মিলিয়ন বছরের ছিল, তাহলে কিন্তু ঝট করে এক সেকেন্ডের বেশি সময় লাগবে না, তোমরা কিন্তু সহজেই বলে দিতে পারবে যে কোন পিরিয়ডটা কবে শুরু হয়েছিল। ওকে, এবার কার্বনিফেরাস যেহেতু বারবার আমাদের পড়তে হয়, এই সময় কোল উৎপাদন হয়েছিল, এই সময় আমাদের র্যাপটাইলস পৃথিবীতে প্রথমবারের জন্য উৎপন্ন হয়েছিল, তাহলে এটাকেও আমরা একটা মাইলস্টোন হিসেবে ধরতে পারি যে 350 মিলিয়ন বছর আগে আমাদের কার্বনিফেরাস পিরিয়ড এসেছিল। আমাদের ইন্ডিয়ায় যেসব বিটুমিনাস কোল দেখতে পাওয়া যায় সেগুলো মূলত কার্বনিফেরাস পিরিয়ডে উৎপন্ন হয়েছে। তাই এটাকেও আরেকবার তোমরা বেশি আরও স্পিড বাড়ানোর জন্য, মেমোরাইজেশন স্পিড বাড়ানোর জন্য এটাকেও তোমরা মনে রাখতে পারো যে 350 মিলিয়ন বছর আগেতে আমাদের কি হয় কার্বনিফেরাস পিরিয়ড শুরু হয়েছিল। এবার কার্বনিফেরাস পিরিয়ড যেমনটা বলেছিলাম যে এটা একটু লম্বা বয়স বা বলতে পারো যে একটু বেশি সময় ধরে অবস্থান করেছিল, প্রায় 70 মিলিয়ন বছর ধরে কিন্তু এটা পৃথিবীতে এক্সিস্টেন্স করছিল বিকজ অফ ইটস 2 এপোচ। যেহেতু এটা দুটো এপোচে ভাগ করেছি, পরবর্তীতে আমরা পেনসিলভেনিয়া অ্যান্ড মিসিসিপিয়ান, যেহেতু এই দুটো নামই দেখবে আমাদের উত্তর আমেরিকার দুটো জায়গার নাম, অ্যাপেলেশিয়ান পর্বতের পাশেই রয়েছে পেনসিলভেনিয়ান। মূলত যদি দেখি আমরা তাহলে এই পেনসিলভেনিয়ান পিরিয়ডেই কিন্তু কোল ফরমেশন স্টার্ট হয়। ওকে, যেহেতু এই সময়ে আমরা জানি কার্বনিফারাস পিরিয়ডেই আবার প্রত্যেকটা ল্যান্ডমাস একসঙ্গে অবস্থান করেছিল, প্যানজিয়ার ফরমেশন হয়েছিল অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েগনার। দেখো এই কার্বনিফেরাস পিরিয়ড একটা বড় মাইলস্টোন, হয় কি না? অনেকগুলো জিওলজিক্যাল ইনসিডেন্টস কিন্তু এই কার্বনিফেরাস পিরিয়ডেই ঘটেছিল। তাই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডকে আমরা যেহেতু মনে রাখছি অ্যাজ এ মাস এক্সপ্লোশন অফ দ্য লাইফস, সিমিলারলি আমরা কার্বনিফেরাসকেও এইভাবে মনে রাখার চেষ্টা করব। না মনে রাখলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি এদের ডিভিশনটা অলমোস্ট ইকুয়াল। 50-50-50 বছর করে আমরা যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাটলিস্ট পেলিওজয়িক যে এরা রয়েছে তার পিরিয়ডগুলোর সময়কাল ইজিলি আমরা বের করে দিতে পারি। ওকে, এবার পারমিয়ানের কথা যেটা বলছিলাম, তাহলে এই কার্বনিফেরাস যেহেতু 70 বছর ছিল, 350 থেকে 70 বাদ দাও 280 বছর হয়। তার কত বছর আগে? 280 বছর আগে আমাদের এই পারমিয়ান এরার শুরু হয়। এটাও 50 বছর থাকে। দেখো কত ইন্টারেস্টিং এবং কত ইজিলি কিন্তু এটা মনে রাখা যায়। এবার দেখবে স্যার এখানে তো 55 বছর লেখা আছে, এখানে তো 65 বছর আছে, আপনি তো 70 বললেন। দেখো ভাই, কোনো বইয়ে কিন্তু এইভাবে এক্স্যাক্ট, আমি হয় কোনো একটা রেফারেন্স থেকে দিয়েছি, তুমি এক্স্যাক্ট একই বইয়ে প্রত্যেকটা বইয়ে যে একই ভ্যালু দেওয়া থাকে তা কিন্তু নয়। ওকে, তুমি শাবেন্দ্র সিং এর বইয়ে দেখবে যে 65 বছর হয়তো লেখা আছে, অন্য কারো বইয়ে দেখবে সেটা 70 লেখা আছে, তো অন্য কারো বইয়ে লেখা আছে 75 বছর। তো এটা এক্স্যাক্ট নয়, কারণ এই টাইম ডিউরেশনটা দেখো মিলিয়ন বছর এগোতে হয়েছে, 70 মিলিয়ন বছর। তো এখানে 5-10 মিলিয়ন বছর কোনো যায় আসে না, এবং কি তোমার মনে রাখার ক্ষেত্রেও কোনো এফেক্ট পড়বে না। আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরে দেখো। তাহলে পারমিয়ান পিরিয়ড 50 বছর যদি থাকে, 280 বছর আগে শুরু হয়েছিল পারমিয়ান পিরিয়ড, 50 বাদ দাও 280 থেকে, তাহলে পড়ে থাকে কত? 230। তাহলে 230 বছর আগে কিন্তু আমাদের 230 মিলিয়ন বছর আগে আমাদের এই মেসোজয়িক এরা বা সেকেন্ডারি পিরিয়ড কিন্তু শুরু হয়ে যায়। ওকে, মেসোজয়িক পিরিয়ড বা মধ্যম যুগের যে লাইফ সেটা শুরু হয়ে যায়। এবার এখানে আমরা দেখলাম যে 3টে পিরিয়ড রয়েছে মেসোজয়িকের। 3টে পিরিয়ড কীভাবে মনে রাখবো? যেমনটা আমি তোমাদের যখন নিমোনিক্সটা বলেছিলাম তখনই বলেছিলাম, ট্রিয়া মানে 3, জোড়া মানে জোড়া, তাহলে 3-এর জোড়া কত? 6, 3 জোড়া করলে কত হবে? 6 হবে। তাহলে দেখো এটা আরও বেশি সহজে মনে রাখা যায়। এই যে মেসোজয়িক পিরিয়ডের সময়কালটা আরও ইজিলি আমরা মনে রাখতে পারবো। শুধু একটু মনে রাখবে, যেহেতু এখান থেকে মেসোজয়িক পিরিয়ড শুরু হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে? মেসোজয়িক পিরিয়ড কবে থেকে শুরু হচ্ছে? অ্যাবাউট 230 মিলিয়ন ইয়ার এগোতে। ওকে, তাহলে 230 মিলিয়ন ইয়ার এগোতে মেসোজয়িক এরা শুরু হচ্ছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ ট্রিয়াসিক যুগের বা ট্রিয়াসিক পিরিয়ডে শুরু হচ্ছে। এবার ট্রিয়াসিক মানে 30 বলেছিলাম, তাহলে এর ডিউরেশন কত হবে? 30 বছর। ওকে, শুধু সিম্পলি যদি তুমি এর সঙ্গে 30 বিয়োগ করে দাও তাহলে আমাদের কত পাবো? 200 পাবো। তাহলে জুরাসিক পিরিয়ড শুরু হচ্ছে 200 মিলিয়ন ইয়ার এগোতে। খুব সিম্পল। দেখো এটা আমরা যখন নিউমোনিক পড়ি তখনই বলেছিলাম ট্রিয়া মানে 3, মানে 30 বাদ দিতে হবে। ওকে, তাহলে টাইম পিরিয়ডের সময় আমরা কি দেবো? 30 মিলিয়ন বাদ দেবো। তাহলে 230 দিয়ে আমাদের এই মেসোজয়িক এরা শুরু হচ্ছে। 230 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে পড়ে থাকে 200। তাহলে জুরাসিক পিরিয়ড শুরু হচ্ছে 200 মিলিয়ন ইয়ার এগো থেকে।
একেবারে সহজ একটা বিষয়, সহজেই তোমরা কিন্তু এটাকে মনে রাখতে। এবার জোড়া মানে ডবল বলছিলাম বা জোড়া, তাহলে 30-এর জোড়া কত? 60, অর্থাৎ 60 বছর অবস্থান করেছিল কে? 60 বছর পর্যন্ত ছিল জুরাসিক পিরিয়ড। তাহলে 200 থেকে আবার তোমরা 60 বছর বাদ দাও, তাহলে কত পড়ে থাকবে? 140। 200 থেকে 60 বাদ দিলে সিম্পলি 140 পড়ে থাকবে। থাকবে কি থাকবে না? এবার আমরা বলেছিলাম নিউমোনিক, যখন আমি বলি তখন ক্রিয়েচারটাকে আমরা কিভাবে মনে রাখতে চেয়েছিলাম? ক্রিয়েচার হিসেবে। এবার যদি বলি মানুষ একটা বড় ক্রিয়েচার এই পৃথিবীতে, মানুষ হলো একটা বড় জন্তু, তাই না? তাহলে মানুষের রেসপেক্টে যদি মনে রাখি এই মানুষ যেমন কি আমাদের ভারতীয়দের এভারেজ যে লাইফ এক্সপেক্টেন্সি সেটা কিন্তু 70, তাই না? 70 বছরের লাগভাগ কিন্তু আমরা মানুষেরা বেঁচে থাকি, স্পেশালি ভারতে। তাহলে ক্রিটিসিয়াস পিরিয়ডের টাইম পিরিয়ড হলো মানুষের টাইম পিরিয়ডের সমান, অলমোস্ট 70। খুবই ইজিলি মনে রাখা সহজ। তাহলে এবার 70 বছর যদি আমরা বাদ দিয়ে দিই 140 থাকে, তাহলে আমাদের যে টারশারি পিরিয়ড শুরু হচ্ছে বা সিনোজেইক পিরিয়ড শুরু হচ্ছে, এই সিনোজেইক পিরিয়ড কবে থেকে শুরু হবে? 140 থেকে 70 বাদ দিলে 70 মিলিয়ন বছর আগে থেকে। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। এখানে পরীক্ষায় আসতে পারে যে টারশিয়ারি যুগ কবে থেকে শুরু হয়। তাহলে এক এক বইয়ে কিন্তু এক মতো রয়েছে, কোনো বইয়ে 60 মিলিয়ন রয়েছে, কোনো বইয়ে 70 মিলিয়নও রয়েছে। আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং বা বলতে পারো যে মনে রাখার সাথে আমরা এটাকে 70ই ধরে নেব। তাহলে 70 মিলিয়ন ইয়ার এগোতে কিন্তু টারশিয়ারি পিরিয়ড শুরু হচ্ছে। আমরা জানি টারশিয়ারি পিরিয়ড থেকে কিন্তু কি হয়, আমাদের হিমালয় পর্বতের যে ফরমেশন স্টার্ট হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের হিমালয় পর্বতের উত্থান কবে থেকে শুরু হয়? অ্যাবাউট 60 to 70 মিলিয়ন ইয়ার এগো থেকে। ক্লিয়ার? তাহলে এখানে কোনো কনফিউশন নেই তো যে এই যে মেসোজোইক পিরিয়ডে প্রথমে বলেছিলাম ট্রিয়াসিক, যেহেতু 3 দিয়ে শুরু হয় 3, জুরাসিক ডবল মানে 30-60, আর ক্রিটিসিয়াস ক্রিয়েচারের কথা বলেছিলাম। আমরা মানুষ একটা বড় ক্রিয়েচার বা জন্তু, তাই আমরা কিন্তু আমাদের লাইফ এক্সপেক্টেন্সি 70 সেটা আমরা এখানে ধরে নিয়েছি। তাহলে এইভাবে বাদ দিতে থাকো। 330 থেকে 30 বাদ দিলে 200 থাকে, 230 থেকে 30 বাদ দিলে 200 থাকে, 200 থেকে আবার যদি আমরা 60 বছর বাদ দিই তাহলে 140, আর 140 থেকে যদি বাদ দিই আমরা 70, তাহলে পরবর্তী যে আমাদের ক্রিটিসিয়াস সেনোজোইক এরা অর্থাৎ টারশিয়ারি যুগ পিরিয়ড, সেই পিরিয়ড শুরু হয় অ্যাবাউট 70 মিলিয়ন বছর থেকে। আই হোপ কোনো কনফিউশন নেই, ঠিক আছে? তাহলে আমরা চলে আসি টারশিয়ারি পিরিয়ডের এক্সপ্লেনেশনে। যে প্রত্যেকটা কিন্তু আমাদের টেকনিক দিয়ে ইউজ করে মনে রাখতে হবে, তো এই বেটার মনে রাখতে পারবো। ওকে ওকে, নাও কাম টু দ্য টারশিয়ারি পিরিয়ড। দেখো প্যালাওসেন যুগটা যে শুরু হচ্ছে সেটা 70 মিলিয়ন ইয়ার এগো থেকে শুরু হচ্ছে। ক্লিয়ার? এবার 70 মিলিয়ন থেকে এখানেও দেখো, এখানেও একটা বড় ট্রিক্স আমি তোমাদেরকে দেবো, সেটা হলো প্রত্যেকটা এপোজকে আমরা 15 মিলিয়ন ইয়ারের কি করব? 15 মিলিয়নের কিন্তু ডিউরেশন হিসাবে ধরে নেব। যেমনটা আমরা পেলিওজোইক এরার যে পিরিয়ডগুলো ছিল তার জন্য 50 করে ধরে নিয়েছিলাম, এখানে 15 করে ধরে নেব। দেখো তাহলে 70 থেকে 15 বাদ দাও, কত হবে? 55। এখানে 54 আছে, 55 হলো, কেমন কিছু যায় আসে না। 55 মিলিয়ন ইয়ার এগোতে আমাদের ইওসেন পিরিয়ড শুরু হচ্ছে, ইওসেন এপোজ শুরু হচ্ছে। ওকে, তারপর আবার 55 থেকে আবার তুমি 15 বাদ দাও, তাহলে কত হবে? যেহেতু ইওসেন পিরিয়ড 15 ইয়ার এর ডিউরেশন ছিল, তখন ওলিগোসেন শুরু হচ্ছে আমাদের অ্যাবাউট 40 মিলিয়ন ইয়ার এগো থেকে। ওকে, 40 মিলিয়ন ইয়ার এগো থেকে শুরু হচ্ছে ওলিগোসেন। আবার 15 মিলিয়ন বছর বাদ দাও, তাহলে মায়োসেন পিরিয়ড শুরু হচ্ছে অ্যাবাউট 25 মিলিয়ন ইয়ার এগোতে। এখানে 26 আছে, আমরা 25 বলে কিচ্ছু যায় আসে না, কোনো মহাভারত অশুদ্ধ কিন্তু হবে না। তাহলে 25 মিলিয়ন ইয়ার এগোতে শুরু হচ্ছে মায়োসেন। আমরা জানি মায়োসেন পিরিয়ডে কি হয়, আমাদের ভলকানিক অ্যাক্টিভিটিসগুলো এই সময় অ্যাক্টিভ হয়েছিল। এমনকি মায়োসেন পিরিয়ডে থেকেই কিন্তু আমাদের যে প্লেইস্টোসিন যুগের বলছি যে আইস এজ শুরু হয়েছিল যদি এখান থেকে। তাই আমরা কি জানি, কোনো বস্তুকে যদি আমরা ঠান্ডা প্রোভাইড করি বা টেম্পারেচার কমিয়ে দিই, তাহলে সে ধীরে ধীরে স্লো হয়ে যায়, তার মুভমেন্ট স্লো হয়ে যায়, তাই না? ব্লাডে যেমন আমার যত ঠান্ডা লাগবে ব্লাড মুভমেন্ট কিন্তু স্লো হয়ে যায়, ঠিক আছে না? তার কারণে কি করব, যেহেতু ব্লাড মুভমেন্ট আমাদের স্লো হয়ে যায় ঠান্ডা লাগলে, ঠিক তেমনই এই যে মায়োসেন পিরিয়ড যেটাকে বলছি, সেইখান থেকে যেহেতু হিমযুগের শুরু হয়, তাই এরও কিন্তু ডিউরেশনটা একটু বেড়ে যায়। এখানে আমরা 20 ধরে নেব। ওকে, তাহলে মনে রাখা খুবই সহজ। বাকিগুলো 15, আর লাস্ট যেটা মায়োসেন ছিল, মায়োসেন যেটা পিরিয়ড রয়েছে সেটা শুধু 20 মিলিয়ন বছর আমরা ধরে নেব। কেন? কারণ এই সময় থেকে কিন্তু আইস এজের স্টার্টিংটা হয়েছিল। ওকে,
তাহলে এবার 25 থেকে 20 বাদ দাও, তাহলে 5 মিলিয়ন ইয়ার এগোতে কিন্তু আমাদের এই কোয়াটারনারি যুগ শুরু হচ্ছে। কোয়াটারনারি যুগের আমাদের যে পেলিওসেন রয়েছে, কোয়াটারনারি এখনো শুরু হয়নি, প্লেইস্টোসেনে শুরু হবে। তাহলে পেলিওসেন শুরু হয় অ্যাবাউট 5 মিলিয়ন ইয়ার এগোতে, আজ থেকে 5 মিলিয়ন বছর আগে থেকে শুরু হয় আমাদের এই পেলিওসেন। এই সময় মনে করতে পারো যে ভীমযুগের অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। এবার প্লেইস্টোসেন, এখানে গুঞ্জ, রাইস, এই যে 4টে যে আমাদের আইস এজ রয়েছে সেগুলো কিন্তু এই প্লেইস্টোসেন যুগে শুরু হয়, যেটা কোয়াটারনারি পিরিয়ড বলে আমরা বলে থাকি। দিস ইজ দ্য মোস্ট রিসেন্ট পিরিয়ড। ওকে, সবচেয়ে মোস্ট রিসেন্ট যদি পিরিয়ড বলি তাহলে এই কোয়াটারনারি, এবং এই কোয়াটারনারি প্লেইস্টোসেন যুগেই কিন্তু আমাদের এই আইস এজগুলো এসেছিল। এবার আমাদের এই কোয়াটারনারির প্লেইস্টোসেন যুগ যেখানে আইস এজগুলো হয়েছিল সেটা কবে শুরু হয়েছিল, সেখান থেকে তুমি সিম্পলি এটা মনে রাখার মতো কোনো গল্প নাই। 5 মিলিয়ন যদি বাদ দাও, 5 থেকে 4 মিলিয়ন যদি বাদ দাও তুমি, তাহলে 1 মিলিয়ন ইয়ার এগোতে কিন্তু এই প্লেইস্টোসেন পিরিয়ড শুরু হয়। এবং হোলোসেনে আমরা যেহেতু বাস করছি সেটা শুরু হচ্ছে উইথ স্টার্টিং অফ আওয়ার হিউম্যান বিংস যবে থেকে এসেছে, বা মডার্ন ম্যান যবে থেকে এসেছে, বা হোমোসেপিয়েন্স যবে থেকে এসেছে, তবে থেকে আমাদের কিন্তু এই হোলোসেন পিরিয়ডটা হোলোসেন এপোজটা শুরু হয়ে যায়। ওকে, হোমোসেপিয়েন্স যবে থেকে পৃথিবীতে এসছে বা মডার্ন ম্যান যবে থেকে এসছে তবে থেকে কিন্তু এই হোলোসেন পিরিয়ডটা শুরু হয়ে যায়। আর এই হোলোসেন পিরিয়ডেই বা মডার্ন ম্যান হিসাবে আমরা আজকে পৃথিবীতে অবস্থান করছি। আই হোপ তোমাদের এখানে কোনো কনফিউশন নেই, এবং তোমাদেরকে যে কোনো সময় যদি আমরা বলি যে বলো তো জুরাসিক পিরিয়ড কবে শুরু হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে ট্রিয়াসিক যুগ শুরু হচ্ছে আমাদের 230 থেকে, এবং ট্রিয়াসিক যেহেতু ট্রিয়াসিক মানে 3 দিয়ে শুরু হয়, তাই 30 বছর বাদ দিলেই আমাদের পেয়ে যাবো জুরাসিক 200 বছর আগে। সিম্পলি যে কোনো একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, তোমাদের বলে দিল পার্মিয়ান যুগ কবে শুরু হয়, 230 বছর আগে আমাদের পার্মিয়ান যুগের শেষ হয়, তার মানে 50 জুড়ে দাও তার সঙ্গে, 230 ইন্টু প্লাস 50 ইকুয়াল টু 280 মিলিয়ন বছর আগে। এইভাবে যে কোনো কোশ্চেন তোমাদেরকে যদি বলে বা জিজ্ঞাসা করে যে বলো তো ক্রিটিসিয়াস পিরিয়ড কবে শুরু হয়, আমরা জানি শুধু এইটুকু মনে রাখতে হবে, যেমনটা বলেছিলাম এটাকে মাইলস্টোন হিসেবে ধরতে হবে। 230 মিলিয়ন বছর আগে আমাদের এই ট্রিয়াসিক যুগ শুরু হয়, বা এই মেসোজোইক পিরিয়ড শুরু হয়। সেখান থেকে আমরা 30 আর 60 90 যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব কত বছর আগে ক্রিটিসিয়াস পিরিয়ড শুরু হচ্ছে। 230 থেকে 90 বাদ দাও, কত হবে? 230 থেকে 90 বাদ দিলে হবে 140 মিলিয়ন ইয়ার। আই হোপ এরপরে তোমাদের পরীক্ষায় যদি এরকম কোনো কোশ্চেন আছে যে কত বছর আগে এই পার্মিয়ান পিরিয়ড, ডেভোনিয়ান পিরিয়ড, ক্রিটিসিয়াস কত বছর আগে অলিগোসেন পিরিয়ড শুরু হয়েছিল, ইজিলি টু দ্য পয়েন্ট, একদম যেমনটা বলেছিলাম আমাদের S-400 মিসাইলের মতো তোমরা কিন্তু টার্গেট করে একেবারেই উত্তর করতে পারবে। ওকে, তো আই হোপ এটা তোমরা বুঝে গেছো। এবারে যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, যেমনটা আমি প্রতিজ্ঞাবদ্ধ প্রথম দিন থেকেই বলেছি যে প্রত্যেকটি ক্লাসের শেষে আমরা কিন্তু কিছু কোশ্চেন তোমাদের জন্য রাখবো ফর ইউর সেলফ ইভ্যালুয়েশন, দ্যাট হাউ মাচ ইউ হ্যাভ আন্ডারস্টুড ফ্রম দিস হোল সেশন। ফর দ্যাট আই উইল গিভ ইউ কোশ্চেন্স অ্যাট দ্য এন্ড অফ দিস ইচ ক্লাস। প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু আমি কয়েকটা কোশ্চেন রাখবো। তো রীতিমতোই দেখো তোমাদের জন্য বেশ কয়েকটি কোশ্চেন আমি নিয়ে এসেছি এখানে। আচ্ছা, তার সঙ্গে আরও বলে দিই, খুব রিসেন্টলি কিন্তু বা খুব তাড়াতাড়ি আমরা তোমাদের জন্য মক টেস্ট, অনেকেরই রিকোয়েস্ট ছিল, সেটাও শুরু করতে চলেছি। ওকে, সাপ্তাহিক মক টেস্ট আমরা কিন্তু একটা করে নেব তোমাদের জন্য, এমনকি মান্থের শেষে, প্রতিটি মাসের শেষে একটি করে গ্র্যান্ড মক টেস্টও রাখা হয়েছে। তাহলে আমরা টোটাল 1 মাসে 4টে সপ্তাহ 4টে মক টেস্ট তো আমরা নেবই, তার সঙ্গে মাসের শেষে একটা কিন্তু গ্র্যান্ড মক টেস্টও নেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই আবারও তোমাদেরকে বলছি, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলে আসি যে প্রথম কোশ্চেন কি রয়েছে, হোয়াট মার্কস দ্য এন্ড অফ দ্য মেসোজোইক এরা। মেসোজোইক যুগের সমাপ্তি কি দ্বারা চিহ্নিত হয়, কি দেখে আমরা বুঝতে পারি যে এটা মেসোজোইক এরার শেষ হলো? এখানে বলো, তোমরা ইজিলি বলতে পারবে, যেমনটা আমরা বলেছিলাম যে মেসোজোইক এরা 3টা এখানে পিরিয়ড রয়েছে, ট্রিয়াসিক, জুরাসিক অ্যান্ড ক্রিটিসিয়াস। এটা কবে শেষ হচ্ছে আর কি দিয়ে শেষ হয়? বিগিনিং অফ আইস এজ, এই সময় আইস এজ ছিল না। এক্সটিংকশন অফ ডাইনোসররা এই সময় মরে গিয়েছিল, অবশ্যই ডাইনোসররা কিন্তু এই সময় মরে গেছিলো, বাকিগুলো আমাদের পড়ার দরকারই নেই। এই মেসোজোইক এরার যে লাস্ট পিরিয়ড সেটা হলো ক্রিটিসিয়াস। এই ক্রিটিসিয়াস যুগে কিন্তু আমি অনেকবারই তোমাদেরকে বলেছি যে ডাইনোসররা মরে গিয়েছিল। মাস এক্সটিংশন অফ ডাইনোসরস হ্যাজ হ্যাপেন্ড ইন দি ক্রিটিসিয়াস পিরিয়ড।
অর্থাৎ এট দ্য এন্ড অফ দ্য মেসোজোয়িক এরা। এবার আসছে পৃথিবীর ইতিহাসে প্রথম কোন যুগ এসেছিল, পৃথিবীর ইতিহাসে প্রথম যুগ কোনটি, অর্থাৎ এরা কোনটি। ওকে, ফার্স্ট এরা কোনটা পৃথিবীর ইতিহাসে, ফার্স্ট এরা কোনটা, ফার্স্ট এরা মেসোজোয়িক, সেনোজোয়িক, প্রি ক্যাম্ব্রিয়ান না প্যালিওজোয়িক, বলো তো। এরা যখন বলছে আমাদেরকে কিন্তু ইয়ন বলেনি, ইয়ন হলে আমাদের প্রি ক্যাম্ব্রিয়ান বলতাম, যেহেতু আমাদেরকে বলেছে এরা, তাহলে প্যালিওজোয়িক এরাটা হলো প্রথম এরা। ওকে, নেক্সট কাম টু থার্ড কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য পৃথিবীর গঠনে কোন ইয়ন ঘটেছিল, অর্থাৎ পৃথিবীর গঠন হুইচ ইয়ন মার্কস দ্য ফর্মেশন অফ আওয়ার আর্থ, পৃথিবীর গঠন কোন ইয়ন থেকে শুরু হয়। খুব ইজি একটা কোয়েশ্চেন, হেডেন পিরিয়ড, হেডেন ইয়ন থেকে শুরু হয়, তাই না, তারপর তো বাকিগুলো আসে, তাহলে পৃথিবীর উৎপত্তি হয় হেডেন ইয়ন থেকে। নেক্সট, প্রচুর প্রাণীর আবির্ভাব কোন যুগে শুরু হয়েছিল, যেটাকে আমি তোমাদের বলেছিলাম যে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন অফ লাইফ, ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে কিন্তু প্রচুর পরিমাণে প্রাণী একসঙ্গে জন্ম নিয়েছিল, একটা বড় পরিবর্তন এসেছিল যদি বলি, তাহলে সেটা ক্যাম্ব্রিয়ান পিরিয়ডই, প্রাণীর নতুন প্রাণীর আবির্ভাব হঠাৎ করে বেড়ে যায়, সেটা হলো ক্যাম্ব্রিয়ান পিরিয়ড। নেক্সট 5th নাম্বার কোয়েশ্চেন পর্যন্তই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, বাকি আরও 5টি কোয়েশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি, সেগুলো অ্যান্সার তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো দেখে নিই, কোন যুগে কোয়াটারনারি ও টারশারি কাল অন্তর্ভুক্ত। খুব ইজিলি তোমরা দেখেছো যে সেনোজোয়িক বা লাস্ট যে এরাটা রয়েছে তার দুটো ভাগ রয়েছে বা তার দুটো পিরিয়ড রয়েছে, সেটা হলো কোয়াটারনারি ও টারশিয়ারি। লাস্ট কোনটা এরা হয়েছিল, সেটা হলো সেনোজোয়িক। মেসোজোয়িকে কটা ছিল, মেসোজোয়িকে 3টে পিরিয়ড ছিল, আমাদের দেখেছিলাম প্যালিওজোয়িকে 6টা এরা ছিল, 6টা পিরিয়ড ছিল, প্রি ক্যাম্ব্রিয়ানে তো এই পিরিয়ডের কোনো গল্পই আসে না। তাহলে টারশিয়ারি, কোয়াটারনারি আর টারশিয়ারি যে কোয়াটারনারি অ্যান্ড টারশিয়ারি যে যুগের কথা বলছি, সেগুলো কিন্তু সেনোজোয়িক এরাতে দেখতে পাওয়া যায়। এবার নেক্সট বেশ কয়েকটি কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি, অবশ্যই এগুলোর কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু আমাদের চ্যানেল কমেন্টে তোমরা অবশ্যই লিখে পাঠাবে, সো দ্যাট ইউ ক্যান সেলফ ইভালুয়েট ইয়োরসেলফ। ওকে, এবার দেখো 6 নম্বর কোয়েশ্চেন আছে, জুরাসিক যুগের পর কোন যুগ আসে। এটা তোমরা অবশ্যই আমার ক্লাসে যদি মন দিয়ে দেখো অ্যান্সার করতে পারবে কিন্তু। এবার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ছোট সময়কাল কোনটি, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরীক্ষায়, যেমন আমি এটা কিন্তু ডিটেলসে বলেছি তোমাকে ক্লাস করার সময়। এবার সবচেয়ে দীর্ঘ সময়কাল কোন ইয়ন ছিল, এটাও বলেছি, তোমরা যদি ভালো করে ক্লাসটা দেখো অবশ্যই সেটারও অ্যান্সার পাবে। এবার চলে আসছি প্রি ক্যাম্ব্রিয়ান শব্দটি বোঝায়, এই প্রি ক্যাম্ব্রিয়ান কথাটির অর্থ কী সেটা এখান থেকে তোমাদেরকে বলতে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট যে কোয়েশ্চেন, দ্যাট ইজ নিম্নলিখিত কোনটি সর্বশেষ এপেক বা কাল, নিচের শেষ এই যে পিরিয়ডগুলোর নাম দেওয়া রয়েছে এখানে, প্যালিওসেন, হোলোসেন, মায়োসেন অ্যান্ড অলিগোসেন, এগুলোর মধ্যে কোনটি এপোচ সবচেয়ে লেটেস্ট। ওকে, এটা নিয়ে তোমাদের কাছে আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব এমন ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো দেখার জন্য, আমাদের সঙ্গে সাথে থাকার জন্য। তাই অবশ্যই তোমরা একবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবে। গোটা ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।